আজকে আমরা হচ্ছে রিং নিয়ে আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা ইয়ার্ন গাইডিং ডিভাইস নিয়ে আমাদের কিছু আলোচনা ছিল। আজকে হচ্ছে আমরা রিং এবং ট্রাভেলার নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমেই হচ্ছে আমরা রিং এবং ট্রাভেলার নিশ্চয়ই এতদিনে আমরা চিনে ফেলেছি যে কোনটাকে রিং বলে আর কোনটাকে ট্রাভেলার বলে। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি গোল যেই চাকতিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিং, আর রিং এর উপরে যে ছোট্ট একটা ডিভাইস আছে ওইটাকে আমরা ট্রাভেলার। হচ্ছে ট্রাভেলার। জি, তো এটাকে আমরা বলছি ট্রাভেলার। আমরা বলেছিলাম এর সাথে আরো যে ট্রাভেলার হচ্ছে একটা টুইস্টিং এলিমেন্ট, আর রিং হচ্ছে ট্রাভেলারের গতিপথের গতিপথ বলা যেতে পারে রিংকে, যে রিং এর উপর দিয়ে হচ্ছে ট্রাভেলার ট্রাভেল করে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই রিং এবং ট্রাভেলার এই দুইটা সম্পর্কে একটুখানি বাড়তি জানার চেষ্টা করব। তো আমরা এখানে মাঝখানের ছবিটার দিকে প্রথম নজর দেই। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে একটা রিং এর ক্রস সেকশনাল ভিউ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে গোলাকার রিং, এই গোলাকার রিংটাকে যদি আমি এক জায়গা দিয়ে কেটে তারপরে এটার প্রস্থচ্ছেদটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম টি শেপের হয়ে যাবে। টি শেপের মাথা বলতে বোঝানো হয়েছে, আমরা যদি পাশের ছবিটাতে দেখাই যে এই রিংটার তোমার হচ্ছে এই উপরের যে অংশটা, এইটুকু, যে যতটুকু আমি হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এইটুকু অংশ। তো এই টি শেপের যে মাথা, অর্থাৎ যেই অংশটুকুর উপর দিয়ে ট্রাভেলার মুভ করবে, যেই অংশটুকুর উপর দিয়ে হচ্ছে ট্রাভেলার মুভ করবে, এই অংশটুকুকে বলা হয় ফ্লেঞ্জ। FLANGE, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ। FLANGE। আর এই ফ্লেঞ্জ কতটুকু চওড়া কোন একটা রিং এর, এই ফ্লেঞ্জ কতটুকু চওড়া এটাকে বলা হয় হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ উইথ, অর্থাৎ ফ্লেঞ্জের প্রস্থ কতটুকু। তাহলে আমি আবারও বলি, যেই অংশটুকু দিয়ে, যেই চওড়া অংশটুকু দিয়ে ট্রাভেলার চলাফেরা করবে, এই অংশটুকুকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। আর একটা ফ্লেঞ্জের প্রস্থ কতটুকু এইটাকে আমরা বলি হচ্ছে ফ্লেঞ্জ উইথ। এটা হতে পারে ধরা যাক 3 মিলিমিটার, কিংবা হচ্ছে 3.5 মিলিমিটার, 4 মিলিমিটার, 4.5 মিলিমিটার, এই ধরনের প্রস্থ হতে পারে একটা ফ্লেঞ্জের উইথ। তো এখন এই ফ্লেঞ্জের উইথ দিয়ে আমরা একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করি। ঠিক যেরকম হচ্ছে আমরা ডাইমেনশন বলতে আসলে কি বুঝি? ডাইমেনশন আসলে এটা কি পরিমাণ জায়গা দখল করে, বা এটা কতটুকু ছোট বা কতটুকু বড়, এই ধরনের বিষয়গুলিকে আমি বুঝতে পারি তার ডাইমেনশনের মাধ্যমে। যেমন আমাকে কেউ একজন বলল যে আ সে কতটুকু লম্বা? আমি বললাম সে ৫ ফিট ৫ ইঞ্চি লম্বা। তো এটা দিয়ে কিন্তু আমি তার হচ্ছে ডাইমেনশনটা প্রকাশ করলাম। তো এই ফ্লেঞ্জ উইডথ হচ্ছে আমার এই রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য একটা মাধ্যম। আরেকটা টার্ম হচ্ছে রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। একটা হচ্ছে ফ্লেঞ্জ উইথটা তো আমরা দেখলাম কি জিনিস, আর একটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার। ইন্টারনাল ডায়ামিটার মানে কি? এটার মানে হচ্ছে কোন একটা রিং এর অভ্যন্তরীণ যে ডায়ামিটার সেটা। কেন অভ্যন্তরীণ? এখানে কিন্তু রিং এর ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে রিং এর নিচের প্রান্তটা বেশ চওড়া, এবং ভিতরের প্রান্তের চাইতে বাইরের প্রান্তটা কিন্তু তার ডায়ামিটার বেশি পাওয়া যাবে। তো রিং এর ক্ষেত্রে আমরা সেই জন্য এক্সটার্নাল ডায়ামিটারটা হিসাব করি না। আমরা রিং এর ক্ষেত্রে হিসাব করি হচ্ছে তার ইন্টারনাল ডায়ামিটার কতটা, ততটুকুই হচ্ছে তার ডায়ামিটার হিসাবে আমরা নিয়ে নিই। এক্সটার্নালটা আমরা নেই না, আমরা ইন্টারনাল ডায়ামিটারটা নিই। তার মানে নিচের রিংটাকে যদি আমি চিন্তা করি, তাহলে যে এই ভিতরের দেয়াল থেকে শুরু করে এই পাশে ভিতরের দেয়াল পর্যন্ত, ভিতরের দেয়াল তো এই আমার এখান থেকে দেখা যাচ্ছে না, তবে এই ভিতরের দেয়াল থেকে এই পাশের ভিতরের দেয়াল পর্যন্ত যে ইন্টারনাল ডায়ামিটার টুকু পাবো, ওইটা হচ্ছে আমাদের রিং এর ইন্টারনাল ডায়ামিটার। এবং এই ইন্টারনাল ডায়ামিটার এবং ফ্লেঞ্জ উইডথ, এই দুইটা জিনিস মিলে আমরা হচ্ছে একটা রিং এর ডাইমেনশনকে হচ্ছে প্রকাশ করতে পারি। এই হচ্ছে আমাদের একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য পদ্ধতি, যে একটা হচ্ছে আমরা ফ্লেঞ্জ উইডথ কে বেছে নেব, যে দুইটাই ব্যবহার করা হয়, যে এই ফ্লেঞ্জ কতটুকু চওড়া সেটা বেছে নেব, এবং আরেকটা হচ্ছে রিং এর অভ্যন্তরীণ যে ডায়ামিটার এটাকে আমরা বেছে নেব। এটার কিছু স্যাম্পল তোমরা হচ্ছে আমাদের বইতে পেয়ে যাবে। আমাদের হচ্ছে বইতে যে 3.6.2 এই প্যারাগ্রাফটাতে তুমি যখন যাবে তখন দেখবে যে ওইখানে বিভিন্ন ধরনের ফ্লেঞ্জ উইডথ এবং রিং এর ইন্টারনাল ডায়ামিটারের হচ্ছে কিছু দেয়া আছে ওইখানে। ফ্লেঞ্জ উইডথ এবং ইন্টারনাল ডায়ামিটার কিছু দেয়া আছে, স্যাম্পল কিছু দেয়া আছে।
এরপরে আমরা হচ্ছে আ চলে আসি ফিগার নাম্বার 30 তে। তো ফিগার নাম্বার 30 তে এসে এখানে আমরা একটা জিনিস নিয়ে কথা বলব। এখানে ২ ধরনের হচ্ছে রিং এর টাইপ নিয়ে কথা বলা হচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখবা যে ২ টার মধ্যে একটু পার্থক্য। যেমন উপরের যেই ক্রস সেকশন এর ভিউ দেয়া আছে আমার একটা রিং এর, সেই রিং এর টি শেপের ফ্লেঞ্জ মাত্র একটা। কেবলমাত্র উপরের দিকে একটা টি শেপের ফ্লেঞ্জ আছে। যার উপর দিয়ে একটা ট্রাভেলার হচ্ছে চলাচল করতে পারে। এই মনে করো একটা ট্রাভেলার। আর যেটা নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, নিচের ছবিতে এই টি শেপের ফ্লেঞ্জ কিন্তু ২ টা। উপরেও একটা আছে, নিচেও একটা আছে। তার মানে এখানে ট্রাভেলার চলাচলের উপযুক্ত জায়গা হচ্ছে ২ টা। আমরা ধরে নিচ্ছি উপরের ফ্লেঞ্জটা হচ্ছে A এবং নিচের ফ্লেঞ্জটা হচ্ছে B। নিচের ফ্লেঞ্জটা হচ্ছে B। তো যেই রিং এর মধ্যে একটা মাত্র ফ্লেঞ্জ থাকে তাকে বলা হয় সিঙ্গেল সাইডেড রিং। আর যেই রিং এর মধ্যে ২ টা ফ্লেঞ্জ থাকে উপরেও নিচেও তাকে বলা হচ্ছে টু সাইডেড বা ডাবল সাইডেড রিং। সিঙ্গেল সাইডেড রিং এবং ডাবল সাইডেড রিং। তো যখন ১ম এ ডাবল সাইডেড রিং এর ব্যাপারে হচ্ছে চিন্তা ভাবনা করা শুরু হলো, তখন যেটা ভাবা হয়েছিল যে ডাবল সাইডেড রিং বোধহয় অনেক সুবিধা দিবে। কেন সুবিধা দিবে? কারণ ভাবা হয়েছিল যে আমি সবার ১ম এ মনে করো B টাকে নিচে রেখে A টাকে উপরে রেখে, অর্থাৎ রিংটাকে তো আমরা রিং রেইল এর সাথে অ্যাটাচ করে দেই। তো প্রথমত হচ্ছে B টা রিং রেইলে থাকবে আর A এর উপর দিয়ে হচ্ছে আমরা ট্রাভেলারটাকে চালিয়ে নিব। তো এখন এর উপরে যদি আমি ট্রাভেলার চালাই তাহলে ট্রাভেলারের সাথে রিং এর ক্রমাগত ফ্রিকশন হবে, রিং ক্ষয় হবে, ট্রাভেলার ক্ষয় হবে। আমাকে বেশ কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু রিংটাকে বদলে ফেলা লাগবে। তো সিঙ্গেল সাইডেড রিং হলে এই রিংটাকে ফেলে দিয়ে নতুন রিং বসানো লাগবে। তো ডাবল সাইডেড রিং এর মধ্যে বুদ্ধি ছিল এটা যে আমার যেন ফেলে না দেয়া লাগে। আমি যেন ওই নিচের প্রান্তটাকেও যদি আমি টি শেপের ফ্লেঞ্জ বানাই তাহলে তো আমি পরবর্তীতে বি টাকে উপরে দিয়ে এ টাকে নিচে দিয়ে আমি বি টাকেও আবার ব্যবহার করতে পারবো। তার মানে এ যদি ক্ষয় হয়ে যায় তাহলে এ কে নিচে দিয়ে দিব, বি কে উপরে তুলে দিব, বি টা আমি আবার ব্যবহার করব। তাতে করে ২ বার ব্যবহার করা হয়ে গেল। আমার খরচ কমবে, সাশ্রয় হবে। এই বুদ্ধি থেকে হচ্ছে ডাবল সাইডেড রিং তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল কি এই বুদ্ধিটা খুব একটা কাজে দেয় নাই। কাজে দেয় নাই এই কারণে কারণ হচ্ছে যতদিন হচ্ছে একে আমরা ব্যবহার করি দেখা যায় এই বিশাল সময় ধরে ধরা যাক আমরা মনে করো একটা ৬ মাস ব্যবহার করলাম একটা রিং। তো এই ৬ মাস ব্যবহার করার ফলে দেখা যাবে যে আমার ওই বি যেটা হচ্ছে এন্ড ছিল সেটাও প্রচুর মেশিন ভাইব্রেশন এর ফলে কিংবা হিউমিডিটি উঠানামা করার ফলে আ হিউমিড কন্ডিশন এর কারণে দেখা যাবে যে বি টাও কিছুটা হচ্ছে জং পড়ে যায়। কিংবা হচ্ছে সেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় মেশিন ভাইব্রেশন এর কারণে। অর্থাৎ বি কে যখন আমি উপরে তুলে দিব, এ কে নিচে নামাবো তখন বি টাও পুরাপুরি আসলে অক্ষত থাকে না। তো যতটা আসলে লাভবান হওয়ার কথা ছিল, ততটা লাভবান আমরা হচ্ছে হতে পারি না। এই কারণে হচ্ছে পরবর্তীতে ডাবল সাইডেড রিং এর আইডিয়া থেকে সরে আসা হয় এবং বর্তমানে আ সিঙ্গেল সাইডেড রিং এর ব্যবহার বেশি। এরপরের আলোচনার বিষয় হচ্ছে যে, আমরা এই যে রিং এর নিয়ে কিছু কথা আমরা বললাম। তো এই যে রিংটা কেমন হয় সিঙ্গেল সাইডেড হতে পারে, ডাবল সাইডেড হতে পারে। রিং এর যে একটা ফ্লেঞ্জ উইডথ আছে এবং এর সাথে রিং এর ইন্টারনাল ডায়ামিটারটাও যে আমরা কাউন্ট করি। এই ধরনের কিছু তথ্য জানার পরে আমাদের মাথায় এই কথাটা চলে আসতে পারে যে রিংকে আমরা কি দিয়ে বানাবো? কি মেটাল দিয়ে বানাবো? তো সাধারণত মূল ম্যাটেরিয়াল হচ্ছে এখানে স্টিল। ঠিক আছে? তো এই স্টিলটাকে তোমার হচ্ছে একটা কোটিং দিয়ে দেওয়া হয়। স্টিলের উপরে একটা কোটিং ব্যবহার করা হয়। কোটিংটা কেন? কারণ হচ্ছে কোটিং মানে আমরা জানি যে উপরে একটা লেয়ার তৈরি করে দেওয়া। তো এই কোটিংটা কেন? কিংবা তার আগে আমরা একটু দেখি যে কিসের কোটিং দেয়া হয়। যেমন এখানে লেখা আছে কোন অক্সাইড অর্থাৎ কোন মেটাল অক্সাইডের কোটিং দেওয়া হতে পারে, কোন মেটাল নাইট্রাইড এর কোটিং দেওয়া হতে পারে। কার্বোনাইট্রাইডিং এটা হচ্ছে কোটিং এর মেটাল কোটিং এর আলাদা একটা পদ্ধতি। তারপরে হচ্ছে ক্রোমিয়ামের কোটিং দেওয়া হতে পারে, নিকেলের কোটিং দেওয়া হতে পারে, সিরামিকের কোটিং দেওয়া হতে পারে। তো এই সমস্ত কোটিং আসলে যদিও সিরামিকের কোটিংটা আসলে এখন আর প্রচলিত না। আ ক্রোম এবং হার্ড ক্রোম এবং নিকেল এই ২ টারই হচ্ছে ব্যবহার আমার জানা অনুযায়ী বেশি। তো এই কোটিং গুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রিং এবং ট্রাভেলার কিন্তু ক্রমাগত তারা ফ্রিকশন এর মধ্যে থাকে। তো এই প্রবল ফ্রিকশন থেকে হচ্ছে বাঁচার জন্য
এই প্রবল ফ্রিকশন থেকে হচ্ছে বাঁচার জন্য আমাদের এই কোটিংটা দেয়া হয়। ফ্রিকশন থেকে বাঁচা কেন জরুরি? কারণ যত বেশি ফ্রিকশন হবে তত বেশি ফ্রিকশনাল হিট তৈরি হবে। আ তত বেশি হচ্ছে রিং এবং ট্রাভেলার ক্ষয় হতে শুরু করবে। এই কারণে এই ঝামেলাগুলি থেকে বাঁচতে আমরা হচ্ছে রিং এর মধ্যে এই কোটিং গুলি ব্যবহার করি। এবং রিং এর স্যার কাছ থেকে সিঙ্গেল হ্যাঁ সাইডেড বলুন। রিংটা আমরা বেশি কেন ইউজ করি, ডাবলটা কেন ইউজ করি না? কারণ ওই নিচের প্রান্ত যেটা ডাবল সাইডেড রিং দেখা যায় ওই উপরের প্রান্তটা যতদিন আমরা ব্যবহার করি ততদিনে নিচেরটাও কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটাকে যদি আমরা পুনরায় উপরে তুলে দিই তাহলে এটা একদম নিখুঁত একটা রিং এর মতো আসলে সার্ভিস দিতে পারে না। সেও ততদিনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো যেহেতু আমি তখন নিচের প্রান্তটা থেকে আর ভালো সার্ভিস পাচ্ছি না, তাহলে এটার চাইতে আমার একটা নতুন রিং ব্যবহার করাই ভালো। তাহলে আমি সার্ভিস পাবো ভালো। এই জি কারণে। স্যার। জি স্যার, বুঝতে পারছি। তারপরে হচ্ছে যে একটা রিং এর উপরে আমরা কি হচ্ছে আ বিষয় খেয়াল রাখতে হবে রিং এর থেকে। এখানে যদিও শিরোনামটা দেয়া হয়েছে ডিমান্ডস প্লেসড অন দ্য রিং, অর্থাৎ রিং এর কাছ থেকে আমরা কি চাই ওই একই জিনিস। যে রিং এ আমাদের কি খেয়াল রাখতে হবে। কি জিনিস আমাদেরকে মেইনটেইন করতে হবে। অবশ্যই এটা যত না আমাদের জন্য এটা এই কথাগুলি আসলে তার চেয়ে বেশি ম্যানুফ্যাকচারারদের জন্য যে আমাদের জন্য পয়েন্ট আছে ২-১ টা। যে আমরা ইউজার যারা, আমাদের ইউজারদের জন্য ২-১ টা পয়েন্ট, বেশিরভাগ পয়েন্টই আসলে এটা যারা রিং ট্রাভেলার ম্যানুফ্যাকচার করবে তাদের জন্য। রিং ট্রাভেলার এগুলি কিন্তু হচ্ছে আবার মূল মেশিন ম্যানুফ্যাকচারার যারা, তারা কিন্তু রিং ট্রাভেলার সাধারণত বানায় না। আমার জানা অনুযায়ী ব্যতিক্রম হচ্ছে লাক্সমি। এরা দুনিয়ার সবকিছু বানায়। স্পিনিং দুনিয়ার সবকিছু তারা বানায়, মেশিনও বানায়, স্পেয়ার পার্টস ও বানায়। কিন্তু অন্য যে বড় হচ্ছে ইউরোপিয়ান আ ম্যানুফ্যাকচারার যারা, যেমন হচ্ছে রিটারের কথা বা ট্রুজলারের কথা কিংবা মার্জোলি, তারা হচ্ছে স্পেয়ার পার্টস সাধারণত বানায় না। রিটার কিছু বানায় স্পেয়ার পার্টস এখন। তো অবশ্য রিটের কিছুটা বুদ্ধির কাজও করছিল। তারা হচ্ছে যেটা করছিল যে আ উপরের সারির কিছু স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারারকে তারা হচ্ছে আ কি বলা যায় এটাকে? আত্তীকরণ। ইংরেজিটা আমার জানা নাই। আত্তীকরণ করে নিছিল আরকি। মানে মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানটাকে কিনে নিছিল সোজা কথায়। তো বড় প্রতিষ্ঠান যেরকম ছোট প্রতিষ্ঠানকে কিনে নিজের অংশ বানায় ফেলে, অনেকটা ঐরকম আরকি। তো স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারারদের যারা হচ্ছে উপরের সারির ছিল, বেশ নামকরা স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারার ছিল, তাদেরকে হচ্ছে রিটার পরবর্তী সময় কিনে নেয়। তো কিছু যেমন হচ্ছে গ্রাফ, আমরা কার্ডিং মেশিনে হচ্ছে ওয়্যার পড়ছি। গ্রাফের ওয়্যার হচ্ছে খুবই নামকরা ওয়্যার ছিল। তো রিটার কিনে নিছে। হ্যাঁ? তারপরে এরকম কিছু স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারারদেরকে রিটার হচ্ছে কিনে নেয়। তো যাই হোক, কিন্তু মূল জিনিস হচ্ছে যেটা, মূল মেশিন ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে স্পেয়ার পার্টস কিন্তু বানায় না। তো সবার ১ম যেটার দিকে খেয়াল রাখতে হবে স্পেয়ার পার্টস এর মধ্যে, যেমন আমরা এখানে রিং নিয়ে কথা বলছি। তো রিং এর যে মূল ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটাকে অবশ্যই বেশ ভালো মানের হতে হবে। আ তারপরে হচ্ছে রিং এর সারফেস স্মুথ হতে হবে। সারফেস স্মুথ বলতে হচ্ছে উঁচু-নিচু হওয়া চলবে না। আ তারপর হচ্ছে কোনো রাফনেস থাকা চলবে না। আ এরপরে হচ্ছে রিং এর সারফেসকে অবশ্যই খুব এক্সাক্টলি রাউন্ড শেপের হতে হবে। কোথাও হচ্ছে বিন্দুমাত্র কম বেশি ডায়ামিটার কম, কোথাও বেশি, এরকম হলে চলবে না। আ তারপরে হচ্ছে আ এরপরের কথাটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ যারা ইউজার তাদের জন্য আ যে লং সার্ভিস লাইফ তোমরা বুঝো যে অনেকদিন টিকবে, এটা বলার কিছু নাই। এইটা বলার কিছু যে কারেক্ট রেশিও অফ রিং ডায়ামিটার টু টিউব ডায়ামিটার, এই কথাটা হচ্ছে দরকার। অর্থাৎ এখানে উম যে রিং ডায়ামিটার, রিং এর ইন্টারনাল ডায়ামিটার আর টিউব বলতে এখানে বোঝানো হচ্ছে আমার রিং ববিন। অর্থাৎ আমার টিউব অর্থাৎ রিং ববিনের ডায়ামিটার অবশ্যই রিং এর চাইতে অর্ধেক হওয়া লাগবে। তো তার মানে হচ্ছে টিউব বলতে এখানে বোঝানো হচ্ছে আমার ইয়ার্ন ববিন বা রিং ববিন। তো ইয়ার্ন ববিনের হচ্ছে ডায়ামিটার যদি হয় ১৫ মিলিমিটার, তাহলে অবশ্যই আমার রিং ডায়ামিটারকে কমপক্ষে ৩০ মিলিমিটার হতে হবে। হাইয়েস্ট লিমিটও কিন্তু একটা দেয়া আছে। 15 ইনটু 2.2 মিলিমিটার যত হয়। তো অত হচ্ছে আমার এই ডায়ামিটার থাকা লাগবে সর্বোচ্চ। তার মানে হচ্ছে আমি রিং ডায়ামিটার আ আমি বেছে নিবো হচ্ছে যে আমার রিং ববিনের ডায়ামিটার কত সেটার উপরে। তারপরে হচ্ছে এক্সাক্ট হরাইজন্টাল পজিশন। এটা হচ্ছে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের লোকজন খেয়াল করবে মূলত, স্যার পরে কোয়ালিটি রিং চেক। ববিনের ডায়ামিটার অর্ধেক হইতে হবে টিউব ডায়ামিটার। জি। তার মানে রিং ডায়ামিটার যদি হয় ২ মিলিমিটার, তাহলে টিউব ডায়ামিটার হতে হবে ১ মিলিমিটার। এত কম তো আর হয় না।
তো হচ্ছে টিউব ডায়ামিটার যদি হয় 15 মিলিমিটার তো রিং হবে হচ্ছে 30। যদি তুমি 40 মিলিমিটারের রিং ব্যবহার করো তাহলে টিউব ডায়ামিটার তুমি 20 মিলিমিটার পর্যন্ত টিউব ডায়ামিটার নিতে পারবা। এটা আর কি, তাদের রেশিওটা এভাবে মেনটেন করতে হবে। টিউব বলতে এখানে রিং ববিনকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে এক্সাক্ট হরাইজন্টাল পজিশন। এক্সাক্ট হরাইজন্টাল পজিশন বলতে আমরা হচ্ছে রিংটাকে যখন মেশিনে বসাবো তখন ঠিক ভূমির সমান্তরাল যেন থাকে রিং, এটা হচ্ছে আমাকে এনশিওর করতে হবে। এই জিনিসটা এনশিওর করার জন্য অবশ্য হচ্ছে বিভিন্ন লেভেল থাকে। তো এই লেভেল গুলি দিয়ে হচ্ছে মেজার করা হয়। তোমরা হয়তো ফিজিক্স ল্যাবে দেখছো এই ধরনের লেভেল। সেটা হচ্ছে বা ব্যালেন্সিং এর জন্য, মেশিনকে ব্যালেন্সিং এর জন্য একটা লেভেল ব্যবহার করা হয়। তো এই লেভেলগুলির মধ্যে তোমার ধরো লিকুইড থাকে বা লিকুইডের মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকে। তো তো এই ফাঁকা জায়গাটা যদি ঠিক মাঝামাঝি থাকে তাহলে আমরা ধরে নিই যে মেশিনটা হরাইজন্টাল পজিশনে আছে। যদি এই লিকুইডের মাঝখানে একটু ফাঁকা জায়গা যেটা, সেটা যদি হচ্ছে তোমার মনে করো কোনো এক সাইডে চলে যায়, তখন সেটা হয়ে যাচ্ছে আমরা বুঝে নেব যে কোনো একদিকে বাঁকা। যেমন একটা বোতল, বোতল যদি আমার এই বোতলটাতে প্রচুর মানে তোমার পানি কম, ফাঁকা জায়গা বেশি, ধরো যে আমি একটু পর্যন্ত যদি ভরে ফেলতাম, তাহলে ছোট্ট একটু জায়গা কিন্তু বাকি থাকে বোতলে। কোকের বোতল যদি তুমি কিনো তাহলে এরকম করলে দেখবা যে একটু জায়গা বাকি থাকে। তো এই জিনিসটা হচ্ছে দিয়ে মেজার করা হয় যে ওই ফাঁকা জায়গাটা যদি তোমার ঠিক মাঝামাঝি থাকে, ফাঁকা জায়গাটা যদি ঠিক মাঝামাঝি থাকে তাহলে আমরা ধরে নিই যে মেশিনটা হরাইজন্টাল পজিশনে আছে। মেশিন ফ্রেমকে অবশ্যই হরাইজন্টাল হতে হবে। ইনক্লাইনেশনের যে পার্টস গুলো থাকবে সেগুলোর কথা আলাদা, কিন্তু মূল মেশিনকে অবশ্যই টোটালি হরাইজন্টাল পজিশনে থাকতে হবে এবং এটা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করা হয়। রিং এর ক্ষেত্রেও তাই, রিংকেও টোটালি হরাইজন্টাল পজিশনে রাখতে হবে যেন একটুখানিও হচ্ছে বাঁকাতারা না হয়। তারপরে তো আমরা বাঁকাতারা হয়ে যাওয়াকে বলি হচ্ছে হরাইজন্টাল ডিসপজিশন। আর লোকালি এইটাকে বলা হচ্ছে টাল হয়ে যাওয়া। মানে কোন একটা মেশিন যদি দেখা গেল যে ডান দিকে বাঁকা, ঠিক আছে, তো তখন বলা হবে যে মেশিনটা ডান দিকে টাল হয়ে আছে। হ্যাঁ, তো আমরা এইভাবে কিন্তু ওই বইয়ের ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে হরাইজন্টাল ডিসপজিশন। বইয়ের ভাষায় না আসলে এটাকে বলা যেতে পারে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা হরাইজন্টাল ডিসপজিশন। তো ওইটাকে এড়াতে হবে অবশ্যই। আর আরেকটা যেটা এক্স্যাক্টলি সেন্টার রিলেটিভ টু দ্য স্পিন্ডল, স্পিন্ডল অবশ্যই রিং এর একদম মাঝামাঝি বসতে হবে, এটাকেও মেনটেন করতে হবে। একটা পয়েন্ট বাদ দিয়ে আসছি, এটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুড ইউনিফর্ম সারফেস হার্ডনেস হায়ার দ্যান দ্যাট অফ দ্য ট্রাভেলার। অর্থাৎ হচ্ছে রিং এর হার্ডনেস অবশ্যই ট্রাভেলারের চাইতে বেশি হওয়া লাগবে। কেন বেশি হওয়া লাগবে? এই হার্ডনেসটা কিন্তু ওই যে আমরা পড়ে আসছিলাম যে শোর হার্ডনেস ওরকম। তো কেন বেশি হওয়া লাগবে? ট্রাভেলার যখন রিং এর উপর দিয়ে ঘুরবে তখন অবশ্যই রিং এবং ট্রাভেলারের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে ফ্রিকশন তৈরি হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং ফ্রিকশনের ফলে তাদের মধ্যে করশন অর্থাৎ ক্ষয় দেখা দিবে, এটাতেও কোনো সন্দেহ নাই। তো কিন্তু এখন খেয়াল করে দেখো, আমি যদি রিং কে যে হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে বানাবো তার হার্ডনেস এবং ট্রাভেলারের হার্ডনেস যদি সেম হয়, তাহলে রিং এবং ট্রাভেলার দুই পক্ষই কিন্তু একসাথে ক্ষয় হবে। তাহলে আমাকে যখন চেঞ্জ করার প্রয়োজন হবে, দুইটাই যেহেতু ক্ষয় হচ্ছে দুইটাকেই চেঞ্জ করতে হবে, আমার কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। আমি যদি এটা না করে ট্রাভেলারকে হচ্ছে সফট করি এবং যদি রিং কে হার্ড করি, ট্রাভেলারকে সফট করি বলতে রাবারের মতো সফট না, ওই হার্ডনেস ভ্যালু কম ব্যবহার করি, কম হার্ডনেসের হচ্ছে ট্রাভেলার ব্যবহার করি, তাহলে কি হবে, রিং যেহেতু হার্ডনেস বেশি, রিং ধীরে ধীরে ক্ষয় হবে এবং হচ্ছে যেই ট্রাভেলারটা যেহেতু হার্ডনেস কম সে দ্রুত ক্ষয় হয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা। কারণ ট্রাভেলার তো দেখেছো তোমরা খুবই ছোট কম্পোনেন্ট, এটার দাম সবচেয়ে কম এবং হচ্ছে এটা চেঞ্জ করতেও খুবই অল্প সময় লাগে, চেঞ্জ করতেও খুব অল্প সময় লাগে। তো এই কারণে আমরা চাই যে রিং এর উপরে যেন ক্ষতি না হয়, ক্ষতি যা হওয়ার জন্য ট্রাভেলার উপর দিয়ে যায়। আমরা ট্রাভেলার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করব, সমস্যা নেই, কিন্তু রিং কে আমরা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে চাই না। এই কারণে হচ্ছে রিং এর হার্ডনেস বেশি রেখে ট্রাভেলারের হার্ডনেস কে কম রাখা হয়। যদি না বুঝো তাহলে কিন্তু আমাকে হচ্ছে আটকে দিও বা প্রশ্ন করে দিও, প্রশ্ন করে ফেলো। এটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা মোটামুটি 3টা টপিক নিয়ে কথা বলেছি।
ওর হার্ড ডিস্কটা যেন কি স্যার আপনি ওই যে বললেন না হরিজন্টাল হুম পজিশনটা আমরা তখনই বুঝবো যখন ফাঁকা জায়গাটা মাঝ বরাবর থাকবে। হুম হুম ফাঁকা জায়গাটা মানে কিসের ফাঁকা জায়গা, এই মেশিনের যে মধ্যে এরকম। না, মেশিনে না, এটা হচ্ছে একটা তোমার মুখে একটা ব্যালেন্স ব্যবহার করা হয়। পানি বোতলটা দেখছো? জি স্যার, এটা বুঝতে পারছি এ হ্যাঁ, পর্যন্ত, বাট ওরকমই। হ্যাঁ, এটা একটা ব্যালেন্স থাকবে। মনে করো হচ্ছে একটা কাঠের স্কেল, ওই কাঠের লাঠির মাঝখানে হচ্ছে এরকম একটা তোমার ধরো ছোট্ট একটা আতরের বোতলের মতো একটা কাঁচের বোতল থাকবে। সেই কাঁচের বোতলটার মধ্যে এরকম তোমার লিকুইড থাকবে এবং লিকুইডের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। ঠিক পানির বোতলটা আমি যদি পুরোটুকু ভরে ফেলি, তাহলে এইভাবে রাখলে হচ্ছে একটা ফাঁকা স্পেস তৈরি হয়। স্পেসটা যদি এই ডান দিকে চলে আসে, তাহলে আমি বুঝবো যে বাম দিকটা উপরে উঠে গেছে। এই স্পেসটা যদি ওই বাতাসের যে ফাঁকা জায়গাটা যদি এই ডান দিকে চলে আসে, আমি বুঝবো যে মেশিনটা বাম দিকে নেমে গেছে। জি স্যার। কিংবা আমরা হচ্ছে এই ধরনের একটা ব্যালেন্স ভিডিও থেকেও দেখিনি, আমাদের ল্যাবে আছে। দেখি তো তোমাদেরকে বোঝানো যায় কিনা। আচ্ছা, এই জিনিস দেখছো? এরকম কিছু দেখছো কখনো? না। তো তোমাদের ফিজিক্স ল্যাবেও আছে। আচ্ছা, এটা খেয়াল করো। এই যে তোমার ছোট্ট একটা সিলিন্ডারের মাঝখানে পানি আছে। আর কিন্তু পানিটা পুরো সিলিন্ডার জুড়ে নেই, অল্প একটু জায়গায় আছে। দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার, জি স্যার। তাহলে কি এটা হরিজন্টাল পজিশন? হ্যাঁ, তো এটা যেহেতু মাঝখানে আছে, তার মানে এটা এখন হরাইজন্টাল হচ্ছে, টোটালি পারফেক্ট হরাইজন্টাল পজিশনে আছে। বোঝা গেল? জি স্যার। এটাকে হচ্ছে তোমার স্পিরিট লেভেল বলা হয়। তোমাদের ফিজিক্স ল্যাবে আছে, হয়তো বা কোনো কারণে তোমাদের দেখা হয় নাই। যাই হোক, আমাদের স্পিনিং ল্যাবে অবস্থা দেখা যাবে। তো তার মানে যদি মেশিনটা তোমার হচ্ছে আহ, ধরা যাক আমি যদি ডান দিকে বাঁকা করি, এই এই স্কেলটা বা এই ব্যালেন্সটাকে বা এই লেভেলটাকে আমি যদি হচ্ছে ডান দিকে বাঁকা করি, তখন সবগুলা পানি কি হবে? ডান দিকে চলে আসবে। বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আর ডান দিকে সবগুলা পানি যদি ডান দিকে চলে আসবে, তাহলে এই ফাঁকা জায়গাটা কোথায় তৈরি হবে বলো তো? স্যার উপরের দিকে। না, ডানে না বাঁয়ে, সব পানি ডান দিকে চলে আসছে, তাহলে ফাঁকা জায়গাটা কোন দিকে যাবে? তার বাম দিকে? হ্যাঁ, স্যার ফাঁকা বাম জায়গাটা, দিকে। জি, ফাঁকা জায়গা তখন বাম দিকে চলে যাবে। তার মানে এই ফাঁকা জায়গাটা যদি বাম দিকে থাকে, আমাকে ধরে নিতে হবে মেশিনটা হচ্ছে তোমার ডান দিকে বাঁকা। ঠিক আছে? আর যদি হচ্ছে ফাঁকা জায়গাটা উল্টা যদি হয়, ডান দিকে চলে আসে, তার মানে বুঝতে হবে মেশিনটা বাম দিকে বাঁকা। এভাবে দেখে, এখানে দাগ টানা আছে দেখো, এই যে কালো দাগ, কালো দাগ, এই প্রথম কালো দাগের মধ্যে যদি থাকে, তার মানে হচ্ছে এটা পারফেক্টলি হরাইজন্টালি প্লেসমেন্টে আছে। আর এই দাগ, এই দাগকে হচ্ছে তুমি যদি একটু নিখুঁত না হও, তুমি যদি মনে করো যে না আমি খুব বেশি 100% নিখুঁত হওয়ার আমার দরকার নাই, তাহলে হচ্ছে তুমি সর্বোচ্চ এই লিমিটটাকে টলারেন্সের মধ্যে রাখতে পারো। কিন্তু হচ্ছে এই দাগ পার হয়ে যাওয়া মানে তোমার অবস্থা ভালো না। এই অবস্থায় যদি মেশিন চালাও, মেশিনের মধ্যে খুবই আনইভেন লোড ডিস্ট্রিবিউশন হবে, প্রচুর হচ্ছে ভাইব্রেশন হবে। কখনো কখনো বেল্ট খুলে যায়। হ্যাঁ, বেল্ট হচ্ছে যে পুলির উপরে বসানো থাকে, এই পুলি থেকে খুলে যায়, বিতিকিচ্ছিরি অবস্থা হইতে পারে। কখনোই করা যাবে না। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস যখন কোনো একটা মেশিন বসানো হয়।
আশা করি তোমরা কিছুটা আইডিয়া পাইছো স্পিরিট লেভেল সম্পর্কে। বোঝা গেছে কি সে কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, যেমন এই যে এই ছবিটা দেখেও বোঝা যাচ্ছে। এরকম একটা ছোট্ট একটা সিলিন্ডার, এর মধ্যে লিকুইড, কিন্তু লিকুইডের মধ্যে একটুখানি ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটা কি মাঝখানে আছে কিনা এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে বের করি। যে যেকোনো একটা সারফেস এর উপর স্পিরিট লেভেলটাকে রাখি। তারপরে আমরা দেখি যে হচ্ছে আ এটা অবশ্য আমাদের দেখা লাগে না। মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের ওরা যখন মেশিন ইরেকশন করে, মেইনটেন্যান্স ও না, সার্ভিসিং এর লোকরা যখন মেশিন ইরেকশন করে তখন ওরা এইভাবে দেখে। বা আমরা যদি হুট করে দেখি যে কোন কারণে হচ্ছে একটা বেল্ট খুলে চলে আসছে পুলি থেকে, হ্যাঁ? তখন হচ্ছে আমাদের মাথায় সবার ১ম এটা আসতে পারে যে হচ্ছে তাইলে কি মেশিনে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট তৈরি হইল কিনা? তখন আমরা একটা লেভেল নিয়ে এসে এটা দেখব। এই, এই হচ্ছে স্পিরিট লেভেল। আমরা কথা বলতেছিলাম হচ্ছে হরাইজন্টাল ডিসপোজিশন নিয়ে। যাই হোক, আশা করি বুঝতে পারছো। আর কোন প্রশ্ন আছে? শোর হার্ডনেস কি স্যার? আবার বলো। শোর শোর হার্ড হার্ডনেস। জি আচ্ছা, শোর হার্ডনেস হচ্ছে যেকোনো হচ্ছে মেটাল সারফেসকে মেটাল সারফেস বা হচ্ছে উডেন সারফেস কিংবা এই ধরনের যেকোনো সারফেসকে কতটুকু হার্ড বা কতটুকু সফট এটা বোঝার জন্য যেই স্কেল সেটাকে আমরা বলি হচ্ছে শোর হার্ডনেস স্কেল। আমরা হচ্ছে শোর হার্ডনেস এই টার্মটা ব্যবহার করেছি আমাদের ড্রাফটিং জোনের যে টপ রোলার, এই ড্রাফটিং জোনের টপ রোলারের উপরে। ড্রাফটিং জোনের যে টপ রোলার, এই ড্রাফটিং জোনের টপ রোলারের হার্ডনেস হচ্ছে মেজার করার জন্য আমরা শোর হার্ডনেসটা ব্যবহার করেছি। এটা স্রেফ একটা ইউনিট ধরে নিতে পারো যে কোন একটা ম্যাটেরিয়াল সে কতটুকু হার্ড বা কতটুকু সফট, এটা বোঝার জন্য হচ্ছে এই স্কেলটা ব্যবহার করা হয়। ঠিক যেরকম আমরা দৈর্ঘ্য ছোট না বড় বোঝার জন্য মিটার ব্যবহার করি, ওরকমই। স্যার বুকের পেজ নাম্বারটা কত? এটা তো পেজ নাম্বার অনেক সময় মিলে না, প্যারাগ্রাফ নাম্বার লেখা আছে, খুঁজে বের করে নাও। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা পরের টপিকে চলে যাই, ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। রিং এবং ট্রাভেলারের মধ্যে ফ্রিকশন একটা সবসময় আমাদের যন্ত্রণার বিষয়। এবং রিং ট্রাভেলারের ফ্রিকশনটা যে আমাদেরকে কত মানে আটকে রাখে সেটা আমি বলি, বুঝতে পারবা। আমাদের হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের প্রযুক্তি কিন্তু শত শত বছরের পুরান। তো এই সময়ের মধ্যে রিং স্পিনিং সিস্টেমের মধ্যে প্রচুর উন্নতি আসছে, প্রচুর উন্নতি আসছে। মোটামুটি যখন থেকে হচ্ছে আহ ইঞ্জিন আবিষ্কার হয়ে গেল, তারপর থেকেই হচ্ছে আমাদের মেশিনের মধ্যে বা এই ইন্ডাস্ট্রির মধ্যে শিল্প বিপ্লব। অবশ্য ইন্ডাস্ট্রি শব্দটা আসছে শিল্প বিপ্লবের সময় থেকেই। তো এখন এখন যখন আমরা হচ্ছে পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে মেশিনের, যেমন এখনকার সময় হচ্ছে তোমার ডফিং বলো কিংবা এমনকি আমরা ওই যে ভিডিওতে দেখেছিলাম যে পিসিং করছে ম্যানুয়ালি। এখনকার সময় কিছু কিছু মেশিনে হচ্ছে পিসিংও করার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? আমরা হয়তো ল্যাব ক্লাসে হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দেখবো বা এটা নিয়ে কিছু ফিচার নিয়ে আলোচনা করব যে পিসিং এরই দরকার পড়ে না। তো যাই হোক, সোজা কথায় প্রচুর অটোমেশন, প্রচুর উন্নতি আসছে, কিন্তু মোটামুটি গত কয়েক দশক ধরে, ধরা যাক মোটামুটি ৫০-৬০ বছর ধরে আমাদের রিং ফ্রেমের স্পিন্ডেল আরপিএম আগে যা ছিল এখনো তাই। আগেও হচ্ছে ১৫,০০০ আরপিএম এ আমরা বহু কয়েক দশক ধরে ১৫,০০০ আরপিএম এ চালাচ্ছি। এখনো হচ্ছে আমরা এই ১৫,০০০ আরপিএম এই কিন্তু রিং ফ্রেম চালাচ্ছি। তো এটা আসলে কেন হচ্ছে? কারণ হচ্ছে যেটা যে স্পিন্ডেলের আরপিএম কে বাড়ানো কিন্তু কোনো বিষয় না। আমরা মোটর আরপিএম বাড়ায় দিলেই তো স্পিন্ডেল আরপিএম বেড়ে যাবে। ১৫,০০০ স্পিন্ডেলের আরপিএম কে ১,০০,০০০ করা তো কোনো ব্যাপার না। মোটর আরপিএম বাড়াইলেই হয়ে গেল। বেশি ক্যাপাসিটির একটা আরপিএম ওয়ালা মোটর ব্যবহার করলেই হয়ে যায়। কিন্তু মূল সমস্যা যেটা, আমি যদি স্পিন্ডেল আরপিএম কে ১৫,০০০ এর জায়গায় ৫০,০০০ আরপিএম এ নিয়ে যাই, তাহলে স্পিন্ডেল আরপিএম বাড়ার সাথে সাথে কিন্তু এই ট্রাভেলারের আরপিএম ও বেড়ে যেতে বাধ্য। কারণ ট্রাভেলার তো ঘুরেই স্পিন্ডেলের সাথে লেগে থাকা ইয়ার্নের টানে টানে ট্রাভেলার ঘুরে। তো স্পিন্ডেলের আরপিএম যদি বাড়ায় দেই তাহলে তো আমার ট্রাভেলারেরও হচ্ছে আরপিএম অনেক বেশি বেড়ে যাবে। এবং এত হাই আরপিএম যখন তৈরি হবে তখন স্পিন্ডেলের সাথে ট্রাভেলারের প্রচন্ড, সরি রিং এর সাথে ট্রাভেলারের প্রচন্ড ফ্রিকশন হবে। এমনকি স্পার্কও তৈরি হয়ে যেতে পারে। হিট তো তৈরি হবেই। যেই হিট এবং স্পার্ক আমার ইয়ার্নের জন্য খুবই ক্ষতিকর। ইয়ার্নের প্রচন্ড ব্রেকেজ হবে বা হচ্ছে একটা কি যে হবে আল্লাহ জানে। কারণ হচ্ছে প্রচন্ড স্পার্ক তৈরি হবে তখন এত বিশাল আরপিএম এ যদি রিং ট্রাভেলার একজন আরেকজনের উপর দিয়ে যেতে থাকে। তো সেটা আসলে খুবই একটা আহ কি বলা যায়, অগ্রহণযোগ্য ব্যাপার। তো এই কারণে এই সমস্যাগুলির কারণে যেহেতু ফ্রিকশন হয় অনেক বেশি, এই কারণে হচ্ছে আমরা তাদের আরপিএম কে খুব বেশি বাড়াতে পারি না।
এখন প্রশ্ন হতে পারে তাদেরকে কি আমরা লুব্রিক্যান্ট দিলেই তো ফ্রিকশন কমে যাবে? এখানে আমরা লুব্রিক্যান্টও দিতে পারি না। কারণ হচ্ছে তুমি যদি এখানে গ্রিস ব্যবহার করো বা যদি কোনো অয়েলও ব্যবহার করো, তাহলে কি হবে? লুব্রিক্যান্টের ফলে লুব্রিক্যান্ট গুলাকে হচ্ছে এই ইয়ার্নটা শোষণ করে নিবে। প্রচুর ডাস্ট হচ্ছে ইয়ার্নে আটকে যাবে। মানে ইয়ার্ন আর ইয়ার্ন থাকবে না তখন। ইয়ার্নের ইভেননেস কে বোঝার জন্য কোনো উপায়ই থাকবে না। ইয়ার্নের মধ্যে যদি হচ্ছে এই লুব্রিক্যান্ট এবং হচ্ছে ডাস্ট যদি লেগে যায়। কারণ লুব্রিক্যান্ট প্রচুর পরিমাণে হচ্ছে ডাস্ট টানে। তুমি যদি মেশিনে দেখো যে ওই মেশিন দেখা যাবে যে গিয়ার একদম কালো কালো ময়লা হয়ে আছে, কিন্তু একটা ন্যাকড়া দিয়ে যদি মুছো তাহলে দেখা যাবে যে নিচে চিকচিক করতেছে। যদি স্টেনলেস স্টিলের গিয়ার হয় তাহলে চিকচিক করতেছে, কিন্তু উপর থেকে দেখে মনে হবে খুবই ময়লা। এটা স্বাভাবিক হিসেবেই তোমার হচ্ছে গ্রিস কিংবা হচ্ছে লুব্রিক্যান্ট দিলে তারা হচ্ছে ডাস্টকে তোমার হচ্ছে অ্যাট্রাক্ট করে। এবং ইয়ার্ন যেহেতু হচ্ছে তোমার তার মধ্যে প্রচুর ফাইবারের মধ্যে এমটি স্পেস আছে, তারাও কিন্তু ওই অয়েল কিংবা লুব্রিক্যান্টকে কিছু পরিমাণে হলেও তারা হচ্ছে শোষণ করে ফুলে যাবে, প্রচুর ডাস্ট হয়ে যাবে, তো তার ইভেননেস এর কোনো আগা মাথা থাকবে না। তো এই সমস্ত কারণে হচ্ছে একে লুব্রিক্যান্ট আমরা আলাদা করে দিতে পারি না। তবে প্রাকৃতিকভাবে কিছু লুব্রিকেশন এখানে হয়ে যায়। এটাই আমরা বলছি যে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। লুব্রিকেশনটা কোত্থেকে আসে? ফাইবার থেকে আসে। কিভাবে? কারণ হচ্ছে এখানে খেয়াল করে দেখো, ইয়ার্নটা এই রিং এবং এই ট্রাভেলার, ইয়ার্নটা এই রিং এবং ট্রাভেলারের মধ্যে, রিং এবং এই ট্রাভেলারের মধ্যে হচ্ছে পিষ্ট হয়ে যায়। এই যে ইয়ার্নটা কিন্তু রিং এবং ট্রাভেলারের মাঝখানে চাপা খাচ্ছে। চাপা খাওয়ার ফলে যেটা হয়, এই পিষ্ট হওয়ার ফলে যেটা হয়, ইয়ার্ন থেকে খুব মাইক্রো লেভেলের কিছু ফাইবার কম্পোনেন্ট, ফাইবার পার্টিকেল, মাইক্রো লেভেলের কিছু ফাইবার পার্টিকেল হচ্ছে রিং এর উপরে পিষ্ট হয়ে যায়। ট্রাভেলার যেহেতু পুরো রিং জুড়েই ঘুরে আসে, তাই পুরো ট্রাভেলার জুড়েই এই ফাইবারের মাইক্রো লেভেলের একটা লেয়ার তৈরি হয়। এবং আমরা জানি যে কটন ফাইবারের মধ্যে যে শুধু সেলুলোজ থাকে তাই কিন্তু না, কিছু পরিমাণে অ্যাশ থাকে, কিছু পরিমাণে পেকটিন থাকে, এবং 0.5 টু 1 পয়েন্ট সামথিং পার্সেন্ট হচ্ছে এর মধ্যে কিন্তু ওয়াক্স থাকে। এই ওয়াক্সের একটা লেয়ার যখন হচ্ছে রিং এর উপরে তৈরি হয়ে যায়, তখন এখান থেকে রিং এবং ট্রাভেলারের মধ্যে কিছুটা লুব্রিকেশন তৈরি হয়, যে লুব্রিকেশনটা খুবই সূক্ষ্ম, যার ফলে হচ্ছে ইয়ার্ন এই লুব্রিকেশনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। তো এই ন্যাচারাল লুব্রিকেশনটা যেহেতু ফাইবার থেকে আসে, ফাইবারের ওয়াক্স থেকে আসে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। তো এখন এটা তাহলে বুঝতে পারছো কি ফাইবার লুব্রিকেশন বলতে কি বোঝাচ্ছি? বুঝতে পারছো ফাইবার লুব্রিকেশন বলতে কি বোঝাচ্ছি? তাহলে যেহেতু, হ্যাঁ, প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করে ফেলো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি হচ্ছে ফাইবার লুব্রিকেশন থেকে পরবর্তী হচ্ছে টপিকের দিকে এগিয়ে যাই। তো যখন আমরা হচ্ছে এইরকম ফাইবার লুব্রিকেশন করি, তার মানে হচ্ছে যে এই লুব্রিকেশনটা কিন্তু পুরোপুরি ভাবে প্রাকৃতিক, এবং এই লুব্রিকেশনটা তৈরি হওয়ার জন্য আমাদের বেশ কিছুটা হচ্ছে সময়ের প্রয়োজন। কেন সময়ের প্রয়োজন? কারণ যখন আমি একটা নতুন রিংকে নিয়ে আসব, নতুন রিং এর উপরে কিন্তু কোনোভাবেই আমি আশা করতে পারি না যে ফাইবারের এই ওয়াক্সের লেয়ারটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমি একটা নতুন রিং থেকে কখনোই আশা করতে পারি না। তার মানে হলো যেটা, আমরা যখন একটা নতুন আনকরা রিং নিয়ে এসে রিং ফ্রেমে সেটআপ করব, তখন এই নতুন রিং এর মধ্যে কিন্তু ফাইবারের কোনো লুব্রিকেশনই থাকবে না। তাহলে আমরা এখন যেই স্পিন্ডেলের আরপিএম যেটাতে বসে আছি, যে আমরা রিং ফ্রেমে স্যার যেটা, মানে আপনি বলতেছেন ফাইবারের কোনো ওয়াক্স রিং লেগে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, যখন আমরা একটা আনকরা নতুন হচ্ছে ব্যবহার করব, একদম একটা হচ্ছে তোমার নতুন রিং নিয়ে আসলাম, তখন সেই নতুন রিং এ তো কোনো ধরনের হচ্ছে ফাইবারের লুব্রিকেশন থাকবে না, কারণ ওর উপর যে ফাইবার চালুই হয় নাই। যদি ফাইবার চালুই না হয়ে থাকে, যদি হচ্ছে ফাইবার চালুই না হয়ে থাকে, তাহলে হচ্ছে লুব্রিকেশনটা আসবে কোত্থেকে? একদম আনকরা একটা নতুন রিং। এবং সেই নতুন রিংকে আমরা হচ্ছে লুব্রিকেন্টও দিতে পারতেছি না, কারণ হচ্ছে তাতে করে ইয়ার্নের মান ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা যেটা করব কি, এই পর্যায়ে এসে তখন আমরা কি করব, তখন হচ্ছে আহ, আমরা যেই স্পিন্ডেল, আমরা রেগুলার স্পিন্ডেল আরপিএম যেটা ব্যবহার করি, সেই আরপিএমটা ব্যবহার করতে পারবো না। যেমন আমরা এখন হচ্ছে 15,000 আরপিএম এ মেশিন চালাই। এই 15,000 আরপিএম এ কিন্তু আমরা মেশিন চালাচ্ছি হচ্ছে ওই ফাইবার লুব্রিকেশনের হেল্প নেওয়ার পরেই আমরা 15,000 আরপিএম এ চালাচ্ছি। যদি কটন ফাইবারের মধ্যে ওয়াক্সের পরিমাণটা না থাকতো, এই 0.5 থেকে 1 পয়েন্ট সামথিং পার্সেন্টের যে ওয়াক্স, এই ওয়াক্সটুকু যদি আমাদের যদি কটন ফাইবারের মধ্যে না থাকতো প্রাকৃতিক ভাবে, তাহলে কিন্তু আমরা এই 15,000 আরপিএম ও মেশিন চালাতে পারতাম না, আমাদেরকে আরো অনেক কম আরপিএম এ মেশিন চালাতে হতো।
তাহলে যখন আমরা একটা আনকরা নতুন রিং নিয়ে আসলাম, এই আনকরা নতুন রিং যখন আমরা মেশিনে চালু করব, তখন কিন্তু আমরা কখনোই ফুল আরপিএম এ মেশিন চালাতে পারবো না। আমরা ফুল আরপিএম এ হচ্ছে মেশিন চালাতে পারবো না। ফুল আরপিএম এ যদি আমরা মেশিন চালাতে না পারি, তখন কি করা? এখানে ২ টা পদ্ধতি। একটা পদ্ধতি হতে পারে যে আমরা হচ্ছে স্পিন্ডল আরপিএম কে ১৫,০০০ চালাবো না, বরঞ্চ এর চাইতে 20% হচ্ছে কমায় নিয়ে আসবো। এর চাইতে 20% হচ্ছে আমরা কমায় নিয়ে আসবো আরপিএম। তো 20% কমায় নিয়ে আসবো, এটা একটা কাজ করা যেতে পারে। কেন 20% কমায় নিয়ে আসবো? যেহেতু শুরুতে হচ্ছে আমার এর মধ্যে লুব্রিকেশন। তো এখন আমরা হচ্ছে 20% কেন কমাবো? কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে লুব্রিকেশন নাই, ফ্রিকশন যেন খুব বেশি না হয় এজন্য। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যেই ট্রাভেলারটা আমরা ব্যবহার করি, এই ট্রাভেলারের ক্ষেত্রে আমরা হচ্ছে সিলেকশন যখন করব, এই ট্রাভেলার সিলেকশনে আমরা একটু মাথা ঘামাবো। সেটা হচ্ছে হেভিয়ার ট্রাভেলারের জায়গায় আমরা তুলনামূলকভাবে লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করে যাত্রা শুরু করব। কেন এই কাজটা করব? কারণ নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমরা যদি হচ্ছে লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করি, তাহলে কিন্তু এই রিং এর সাথে ট্রাভেলারের ফ্রিকশনটা অনেক কম হবে। আর যদি হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করি, অর্থাৎ একটু ভারী ট্রাভেলার, তাহলে কিন্তু রিং এর সাথে ফ্রিকশনটা বেড়ে যাবে। যেহেতু আমার লুব্রিকেশন নাই, তাহলে আমি হচ্ছে এই ২ টা কাজ করতে পারি নতুন রিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে স্পিন্ডল আরপিএম কে রেগুলার আরপিএম এর চাইতে 20% কমায় রাখবো। পরে ধীরে ধীরে যখন আমি প্রসেস চালাতে থাকবো, আ প্রসেসিং হতে থাকবে, ফাইবার যেতে থাকবে, ফাইবারের একটা লেয়ার তৈরি হতে থাকবে রিং এর উপরে, ধীরে লুব্রিকেশন তৈরি হতে থাকবে। তখন আমি ধীরে আরপিএম টাকে বাড়ায় ১৫,০০০ এর দিকে যাবো। কিন্তু শুরুতেই ১৫,০০০ রাখবো না। এটা একটা উপায় হতে পারে। আরেকটা ২য় উপায় বললাম যে আমরা স্পিন্ডল আরপিএম কে যদি ফিক্সড রাখতে চাই, তাহলে হচ্ছে আমার ট্রাভেলারকে হেভিয়ার রাখার কোনো সুযোগ নাই। ট্রাভেলারকে তখন হচ্ছে আমার হেভিয়ার না রেখে এটাকে আমার হচ্ছে লাইটার ওয়েট ট্রাভেলার দিয়ে যাত্রা শুরু করতে হবে। এরপরে ধীরে যখন লুব্রিকেশন তৈরি হতে থাকবে, আমরাও একটুখানি হেভিয়ার ট্রাভেলারের দিকে আমরা হচ্ছে মুভ করব। তাহলে এই যে আমি একটা নতুন রিংকে প্রসেস করার জন্য এই যে আমি একটা নতুন রিংকে প্রসেস করার জন্য হচ্ছে এই স্পিন্ডেলের আরপিএম কে প্রথমেই ফুল ফ্লেজে না দিয়ে 20% হচ্ছে কমিয়ে তারপরে ধীরে রিংটাকে প্রস্তুত করছি এবং লোয়ার থেকে হায়ার আরপিএম এ যাচ্ছি। এবং ২য় পদ্ধতি যেটা, যে নতুন রিং এর জন্য লাইটার ওয়েট ট্রাভেলার দিয়ে শুরু করব, পরে ধীরে হেভিয়ার ওয়েট ট্রাভেলারের দিকে যাব। এই যে নতুন রিংকে আমরা একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসলাম, এই এই নতুন রিং এর ম্যানেজমেন্ট সিস্টেমটাকে বলা হয় হচ্ছে রানিং ইন। আমাদের পরবর্তী টপিকের শিরোনাম ছিল এটা, যে রানিং ইন এ নিউ রিং। তাহলে নতুন রিংকে আমরা কিভাবে ফুল ফ্লেজ রানিং কন্ডিশনে নিয়ে আসব, এটার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটাকে আমরা বলি হচ্ছে রানিং ইন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করো, তো আমি একটুখানি আগাই। এরপরে এই স্লাইডে এখানে হচ্ছে আমার কাছে বা আমাদের স্যার এই এখানে সিস্টেমটাকে কি বলে বলুন? এটাকে এই যে রানিং ইন বলে, রানিং ইন। একটা নতুন রিংকে রানিং ইন করা। যেমন একটা নতুন রিং আনলো, তখন আমাকে বলা হলো যে এটা রানিং ইন করো। এর মানে হচ্ছে বা এটাকে মৌখিকভাবে রান ইনও বলা হয়। রানিং না বলে, রানিং ইন না বলে রান ইনও বলা হয় মৌখিকভাবে আরকি। তো টেকনিক্যালি এটাকে বলা হয় রানিং ইন, কিন্তু এই শব্দটা যেহেতু আমাদের উচ্চারণ করতে একটু কষ্ট হয়, ফ্যাক্টরিতে যখন মৌখিকভাবে জিনিসটাকে বলা হয়, তখন এটা উচ্চারণ হয়ে যায় রানিং। তো আমাকে যদি বলে যে আ আ একটা রিংকে রান ইন করো, তখন তার মানে আমি বুঝে নিব যে আমাকে নতুন রিংটাকে আ ওই ম্যানেজমেন্ট নতুন সিস্টেমের রিং মধ্য ইউজ দিয়ে, করতে হবে। হ্যাঁ, না নতুন রিং ইউজ করতে হবে সেটা না। নতুন রিংকে আমি কিভাবে ইউজ করব সেটা আমাকে ঠিক করতে হবে। আমি হচ্ছে ২ টা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? একটা হচ্ছে স্পিন্ডল আরপিএম কে ফুল ফ্লেজ এ না দিয়ে, ধরা যাক ১৫,০০০। ১৫,০০০ এ না দিয়ে 20% কম রেখে তারপরে যাত্রা শুরু করব। ধীরে ইউজ করতে হচ্ছে এর মধ্যে তোমার ফাইবারের লুব্রিকেশন জমা হয়ে যাবে। তারপরে আমি আরপিএম বাড়াবো, সমস্যা নাই। আরেকটা কাজ করতে পারি, লাইটার ওয়েট ট্রাভেলার দিয়ে শুরু করব। ধীরে আমি হেভিয়ার ট্রাভেলার এর দিকে যাব। তো আমাদের এখানে কিছু ট্রাভেলারের হচ্ছে চেঞ্জের কথার কিছু লিস্ট দেয়া আছে। এগুলা মুখস্থ করার দরকার নেই, কিন্তু একবার পড়ে নিও যে কিভাবে করা হবে। যেমন যদি আমি কারেক্ট ট্রাভেলার ওয়েট ব্যবহার করি, অর্থাৎ সঠিক ট্রাভেলারটা যদি ব্যবহার করি, তাহলে আমাকে স্পিন্ডল আরপিএমটাকে কমায় দিতে হবে 15 থেকে 20%। তারপরে ধীরে সময়ের সাথে আমি আরপিএমটাকে বাড়ায় ফুল ফ্লেজে চলে যাব। আর যদি আমি আরেকটা কাজ করতে পারি,
সেটা হচ্ছে প্রথমে আমি লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করব, যে প্রথম ট্রাভেলার আমি 15 মিনিট চালাবো, তারপরে হচ্ছে ট্রাভেলার চেঞ্জ করে আরেকটু হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করব 30 মিনিট, তারপরে ওই ট্রাভেলারটাও চেঞ্জ করে আরেকটু হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করব 1 থেকে 1.5 ঘন্টা, এভাবে হচ্ছে চলতে থাকবে। এই স্টেপগুলি ওইভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের হচ্ছে মোটামুটি জানা থাকা প্রয়োজন যে হচ্ছে কিভাবে আমরা এই প্রসেসটা চালাই। এবং এটা কিন্তু একেক মেশিন ম্যানুফ্যাকচারের জন্য বা একেক হচ্ছে রিং ট্রাভেলার ম্যানুফ্যাকচারের জন্য এটা কিন্তু ভ্যারি করতে পারে। তো এখান থেকে কোনো প্রশ্ন আছে কি? এই যে ফাইবার লুব্রিকেশন এবং হচ্ছে রানিং ইন, এখান থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রশ্ন না থাকলে আমি পরের দিকে যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত বলা হচ্ছে যে একটা ট্রাভেলার কি, কি শেইপের হতে পারে। এটাও আমাদের ওভাবে মুখস্থ করার প্রয়োজন নাই। কিন্তু আমাদের হচ্ছে নামগুলির সাথে একটু পরিচিত হয়ে থাকতে হবে। যেন কখনো যদি নামগুলি শুনি তাহলে যেন মানে চমকে না যাই। তো এখানে ৪ টা শেপের ট্রাভেলারের ছবি এঁকে দেয়া আছে। নিচে নামও লিখে দেয়া আছে। যেমন ১ম টা হচ্ছে এটাকে বলা হয় সি ট্রাভেলার। আ তারপরে হচ্ছে বি নম্বরে আছে ফ্ল্যাট ট্রাভেলার। তারপরে হচ্ছে সি নাম্বারে আছে এলিপ্টিক্যাল ট্রাভেলার এবং ডি তে আছে এন ট্রাভেলার। এটাও মুখস্থ করার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা এই ছবিগুলির সাথে নামগুলিকে মিলায়ে নামগুলা একটু হচ্ছে মাথায় রাখতে হবে আরকি। যেন নামগুলি কখনো শুনলে অপরিচিত মনে না হয়। ব্যাস এখান থেকে সরাসরি মুখস্থ করার প্রয়োজন নেই। তারপরে চলে আসি, এর আগে আমরা কথা বলেছিলাম হচ্ছে একটা রিং এর কাছ থেকে আমরা কি, কি হচ্ছে স্যার বৈশিষ্ট্য ট্রাভেলারের আশা নামগুলো করি। একটু হ্যাঁ, আরেকবার বলেন। আচ্ছা। এখানে লেখা আছে অবশ্য, তুমি দেখতে পাচ্ছ কিনা? নিচেই লেখা আছে। প্রথমটা এ হচ্ছে সি ট্রাভেলার, জি স্যার লেখা বি আছে হচ্ছে লাগবে। ফ্ল্যাট ট্রাভেলার, সি হচ্ছে এলিপ্টিক্যাল এবং ডি হচ্ছে এন ট্রাভেলার। এখন ম্যাটেরিয়াল অফ দ্য ট্রাভেলার এটাতে হচ্ছে আমরা কি, কি আশা করব? যে একটা ট্রাভেলারের কাছ থেকে আমরা কি, কি গুণাগুণ হচ্ছে আশা করি? যেমন প্রথমত আমার আ এমন হচ্ছে গুণাগুণ আমি আশা করব। আমি চাইবো ট্রাভেলারটা এরকম হোক যে রিং এর সাথে যখন ট্রাভেলারটা ফ্রিকশন এ যাবে, কারণ রিং ট্রাভেলারের ফ্রিকশন আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের রিং স্পিনিং সিস্টেমের একটা অনেক বড় সীমাবদ্ধতা। যে এই যে ট্রাভেলার যখন রিং এর উপর দিয়ে হচ্ছে মুভ করতে থাকবে, তখন তাদের মধ্যে প্রচন্ড পরিমাণ ফ্রিকশন তৈরি হয় এবং ফ্রিকশন যেখানে হবে সেখানেই কিন্তু ফ্রিকশনাল হিট তৈরি হবে। তো রিং ট্রাভেলারের মধ্যে যখন হচ্ছে ফ্রিকশন হয়, যেহেতু ফ্রিকশনাল হিট এখানে তৈরি হচ্ছে, তো ট্রাভেলারের কাছ থেকে আমি সবার প্রথম এটা আশা করব যে ট্রাভেলারটা যেন যতটুকু সম্ভব কম হিট তৈরি করে এবং একই সাথে যতটুকু হিট তৈরি হবে এই হিটটাকে যেন হচ্ছে ট্রাভেলার খুব সহজেই একটা হচ্ছে যে তার নিজের মধ্যে যেন খুব ইভেনলি খুব দ্রুতই হিটটাকে ট্রান্সফার করে দিতে পারে। অর্থাৎ ট্রাভেলারের মধ্যে এই যে এ নাম্বার ছবিটা খেয়াল করো, ফ্রিকশন হচ্ছে কিন্তু অল্প কিছু জায়গা জুড়ে। এই যে আমি দেখাই, এইটুকু জায়গা জুড়ে হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে আজানের একটু বিরতিতে যাই, আজান শেষে আবার শুরু করছি। তোমরা এর ফাঁকে দেখো কোনো প্রশ্ন মাথায় আসে কিনা। প্রশ্ন আসলে আমাকে জিজ্ঞেস করো।
আচ্ছা, আমরা শুরু করি যেখানে ছিলাম। যে এই যে যেমন ধরো এই ট্রাভেলারের সাথে যখন রিং এর ফ্রিকশন তৈরি হচ্ছে তখন কিন্তু অল্প কিছু জায়গায় মূলত ফ্রিকশনটা হচ্ছে এবং এইটুকু জায়গায় হচ্ছে ফ্রিকশনাল হিট তৈরি হচ্ছে। তো ট্রাভেলার হচ্ছে তার মেটালটা এমন হওয়া প্রয়োজন যেন সে খুব দ্রুত আহ, এইটুকু জায়গা থেকে পুরা ট্রাভেলারের মধ্যে হিটটাকে পাস করে দিতে পারে। তাহলে হচ্ছে কি এখানে যতটুকু হিট তৈরি হয়ে গেল এটাকে যদি সে পুরা ট্রাভেলারে পাস করে দেয় তাহলে কিন্তু এই হিটটা সবাই মিলে ভাগাভাগি করে নিল, কোনো একটা নির্দিষ্ট জায়গায় হিট অনেক বেশি হবে না। এবং একই সাথে এই হিটটা যেন পুরা রিং, এই যে পুরা রিং যেটা পুরা রিঙেই যেন হচ্ছে ছড়ায় যায়। সুতরাং হচ্ছে এদের মধ্যে যে মেটাল আমরা ব্যবহার করব এমন মেটাল হতে হবে বা এমন মেটাল অ্যালয় ব্যবহার করতে হবে যেটা খুব দ্রুত হিটকে ডিসিপেট করতে পারে। এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রয়োজন। তারপরে স্যার, হচ্ছে, হ্যাঁ বলো। এত রকম রিং ফ্রেম বানানোর দরকার কি? মানে অ্যাডভান্টেজটা কি? মানে এক মানে জাস্ট এটা এরকম গোল হইলেই কি হয় না? এটা এত রকম করে কেন বানায়? কোনটা গোল হলেই হয় না? মানে এ বি সি ডি এত রকম টাইপের কি আচ্ছা মানে আচ্ছা, হ্যাঁ 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 দরকার? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক এক ধরনের ইয়ার্নের জন্য তোমার হচ্ছে এক এক ধরনের ট্রাভেলার ব্যবহার করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটা ইয়ার্নের জন্যই এক এক ধরনের হচ্ছে সরি, প্রত্যেক ধরনের ট্রাভেলারই এখানে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই টপিকে আমরা যাই নাই কারণ তাতে করে সিলেবাসটা আরো বড় হয়ে যাবে। আপাতত এটুকুই মাথায় রাখো যে হচ্ছে ইয়ার্নের বিভিন্নতার সাপেক্ষে হচ্ছে ট্রাভেলারটা বিভিন্ন রকম হয়, অর্থাৎ প্রত্যেক ট্রাভেলারেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা আছে। বিস্তারিত তুমি যদি জানতে চাও তাহলে 3.7.3 এর পরেই হচ্ছে এটা নিয়ে আলোচনা হবে। বা আহ, আপাতত সিলেবাস এটা আমি রাখিনি। যদি তোমরা কেউ চাও তাহলে আলাদা হচ্ছে আমরা ক্লাসে বা হচ্ছে ক্লাসের বাইরে কোনো এক সময় আলাদা একটা সময় কথা বলতে পারি। তবে আপাতত এইটুকুই যে প্রত্যেকটা ট্রাভেলারেরই আলাদা আলাদা হচ্ছে ফাংশন আছে এখানে। তো কোন ট্রাভেলারে কি ফাংশন এটা বলতে গেলে আবার হচ্ছে আমাদের টপিকগুলো আরো বিস্তৃত হয়ে যাবে, সেজন্য এটা আনা হয় নাই। সেই ক্ষেত্রে আমি এখানেই তোমার উত্তরটা পুরাপুরি ভাবে দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারছি না। আচ্ছা, এখন এই ট্রাভেলার যেটা বলছিলাম আমরা যে ট্রাভেলারকে খুব দ্রুত হচ্ছে হিটকে পাস করে দিতে হবে। ট্রাভেলার অবশ্যই এমন হতে হবে যেন সে যতটুকু সম্ভব তার মধ্যে ক্ষয় কম দেখা যায় এবং অবশ্যই ট্রাভেলারের যে হার্ডনেস সেটা রিং এর চাইতে কম হতে হবে। তো রিং এর চাইতে যে ট্রাভেলারের হার্ডনেস কম হওয়া লাগবে এটা তো আমরা আগেও হচ্ছে রিং এর মধ্যে বলেছিলাম। আর ডান দিকের ছবিটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে শয়ে শয়ে ট্রাভেলার আছে। হ্যাঁ, প্রচুর ট্রাভেলার দেখা যাচ্ছে এখানে। এবার চলে আসি যে কোন একটা ট্রাভেলার হচ্ছে লাইটার নাকি হচ্ছে হেভিয়ার, এটা বুঝবো কেমন করে? কারণ যখন আমরা হচ্ছে ফাইবার লুব্রিকেশন রানিং ইন নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি যে ট্রাভেলার লাইটার বা ট্রাভেলার হচ্ছে হেভিয়ার, এই ধরনের কথা আমরা বলেছিলাম। তো কোন একটা ট্রাভেলার লাইটার না হেভিয়ার বুঝবো কেমন করে? সেটা অবশ্যই তার ভর মাপতে হবে। তো সাধারণত আমরা মানুষের ভর তো মাপি হচ্ছে কেজিতে বা পাউন্ডে। ট্রাভেলার তো খুব হালকা জিনিস, তার জন্য তো কেজি এবং পাউন্ড এই ধরনের হচ্ছে পদ্ধতি খুব একটা উপযুক্ত না। তো আমরা এখানে যেটা করি দুইটা পদ্ধতিতে হচ্ছে ট্রাভেলারের মাস মেজার করা যায়, দুইটা পদ্ধতিতে। একটু খেয়াল করে শুনো, এখান থেকে এই চার্ট তোমাদের মুখস্থ করা লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে আইএসও পদ্ধতিতে 50 মানে কি, কিংবা ট্রাভেলার নাম্বার পদ্ধতিতে 1 মানে কি, এই ধরনের প্রশ্ন হচ্ছে তোমাদেরকে করা হবে আর কি পরীক্ষায়। তো চার্ট মুখস্থ করতে হবে না। তো আমি একটা একটা করে বলে যাই। যেমন ট্রাভেলারের মাস বের করার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার আর একটা হচ্ছে আইএসও নাম্বার। ট্রাভেলার নাম্বার 1 এর মানে হচ্ছে, খেয়াল করে শুনে রেখো, ট্রাভেলার নাম্বার 1 এর মানে হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন। বোঝা গেছে কি? স্যার 10টা। একটু আবার বলবেন, ট্রাভেলারের যে ইয়াটা হেভি বা লাইট ডিপেন্ড করে হচ্ছে তার ভর বের করে তারপর। হ্যাঁ, তো যদি আমরা বলি যে ট্রাভেলার নাম্বার 1 মানে হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয় তখন আমরা বলি যে এইটা ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। বুঝতে পারছো? যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয় তখন আমরা বলবো যে এইটা ট্রাভেলার নাম্বার 1। এটা জাস্ট একটা নাম্বার,
ঠিক আছে? এটা জাস্ট একটা নাম্বার। যদি এমন হয় যে 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে 11 গ্রেইন, আমরা যদি দেখি যে 10টা ট্রাভেলারের ওয়েট 11 গ্রেইন, তখন আমরা তাকে বলবো হচ্ছে ওই ট্রাভেলারের নাম্বার হবে হচ্ছে 2। 10টা ট্রাভেলারের ওয়েট যদি 11 গ্রেইন হয় তাহলে ওইটাকে আমরা বলবো যে এটা ট্রাভেলার নাম্বার হচ্ছে 2। তাহলে এখন আমরা যদি বলি 1 নাম্বার ট্রাভেলার, 2 নাম্বার ট্রাভেলার কোনটা ভারী বলো তো? আহ, 1 নাম্বার। না, 1 নাম্বার কি, আমি আবার বলি শোনো। 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রাম, 10 গ্রেইন। গ্রেইন কিন্তু ওই যে 7000 গ্রেইনে 1 পাউন্ড ওইটা। 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন, তাহলে তার নাম্বার হচ্ছে 1। আর 10টা ট্রাভেলারের ওয়েট 11 গ্রেইন, তাহলে তার নাম্বার হচ্ছে 2। তাহলে কোনটা হেভিয়ার, 1 2 নাম্বার নাম্বার ট্রাভেলার 2। নাকি 2? হ্যাঁ 2। ঠিক আছে। আবার যদি আমি বলি 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে 12 গ্রেইন, তাহলে তার নাম্বার হবে হচ্ছে 3। এভাবে উপরের দিকে যাবে। আর যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হলে আমরা তো বলেছিলাম নাম্বার হচ্ছে 1। যদি কমে যায়, 10টা ট্রাভেলারের ওয়েট যদি তোমার হয় হচ্ছে এরকম 9 গ্রেইন, তাহলে কিন্তু তার নাম্বার হবে হচ্ছে 1/0। 10টা ট্রাভেলারের ওয়েট যদি হয় 9 গ্রেইন, তাহলে তার নাম্বার বলা হয় 1/0। এখানে কিন্তু 1 কে 0 দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছে না, এটা জাস্ট একটা নাম্বার বোঝানোর জন্য, সংকেত বলতে পারো, বা নাম্বার। সংকেত না বলে নাম্বারই বলি, 1/0। আর যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন হয় তাকে আমরা বলি 1/0। যদি 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে 8 গ্রেইন হয় তাকে আমরা বলি 2/0। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 7 গ্রেইন হয় তাকে আমরা বলি হচ্ছে 3/0। এইভাবে হচ্ছে যেতে থাকবে। তো এটাই আমরা জিজ্ঞেস করবো এখান থেকে। আর যেটা হচ্ছে আইএসও নাম্বার, এটা তুলনামূলকভাবে অনেক সহজ। যদি বলা হয় আইএসও নাম্বার হচ্ছে 80, তার মানে কি? এর মানে হচ্ছে আমি 1000 ট্রাভেলার নিলাম, তার ভর হবে 80 গ্রাম। 1000টা ট্রাভেলার যদি আমি নেই তাহলে তার ভর হবে হচ্ছে 80 গ্রাম। আশা করি বুঝতে পারছো এটা। এটা সহজ তুলনামূলকভাবে, যে আমি 1000 হচ্ছে ট্রাভেলার নিলাম, তাহলে তার ভর আমি পেয়ে গেলাম হচ্ছে 80 গ্রাম। যদি আমাকে বলে 90, তার মানে হচ্ছে আমি 1000টা ট্রাভেলার নিব, আর নিয়ে যদি ভর মাপি তাহলে দেখা যাবে যে ওই 1000টা ট্রাভেলারের ওয়েট আমরা পাবো হচ্ছে 90 গ্রাম। এরকম করে হচ্ছে আমরা এটাকে মেজার করে থাকি। এখন আমরা আর হচ্ছে, ওইটা গ্রেইন হ্যাঁ, আর এটা গ্রাম। জি জি জি, ওটা হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট কত গ্রেইন। গ্রেইন কিন্তু অনেক ক্ষুদ্র, 7000 গ্রেইন 1 পাউন্ড। আর আইএসও তে হচ্ছে 1000টা ট্রাভেলারের ওয়েট কত গ্রাম, এরকম। আর কোন কাউন্টের জন্য কত রেঞ্জের ট্রাভেলার ওয়েট ব্যবহার করব এটা এখানে দেওয়া আছে। যেমন আমি যদি বলি এনই তে, আমি যদি 10 এনই ইয়ার্ন বানাতে চাই, 10 এনই ইয়ার্ন বানাতে চাইলে ট্রাভেলারের নাম্বার হবে 9 থেকে 11-র মাঝামাঝি। তারপরে হচ্ছে আইএসও পদ্ধতিতে ট্রাভেলারের মাস হবে 140 থেকে 180, এই রেঞ্জের মধ্যে, এরকম আর কি। কোন কাউন্টের জন্য আমি কোন ট্রাভেলার ব্যবহার করব, এখানে খেয়াল করো। আহ, যদি কোর্সার কাউন্ট ক্ষেত্রে কিন্তু ট্রাভেলারটা হচ্ছে ভারী ট্রাভেলার ব্যবহার করা হয়েছে, তাই না? যেমন 1 এর থেকে হচ্ছে 3 নাম্বার ট্রাভেলার হচ্ছে ভারী ছিল। তো 10 কাউন্টের জন্য 9 ট্রাভেলার নাম্বার, আর 16 অর্থাৎ আরেকটু ফাইনারের জন্য 1, 30 এর জন্য 5/0। তার মানে যত ফাইনার ইয়ার্ন তত লাইটার ট্রাভেলার, যত কোর্সার ইয়ার্ন তত হেভিয়ার ট্রাভেলার। অর্থাৎ ইয়ার্নের কাউন্ট যখন আমরা চেঞ্জ করি তখন কিন্তু আমাকে ট্রাভেলারের কাউন্টও চেঞ্জ করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার কোশ্চেনে কি চার্টটা দেওয়া থাকবে? না, দেওয়া থাকবে না। স্যার যত ফাইনাল ইয়ান তত কি লাইট ট্রাভেলার ইউজ করবো আমরা। জি জি। এরপরে চলে আসি ট্রাভেলার ক্লিয়ারার। এখান থেকে হচ্ছে তোমাদের ডায়াগ্রাম আঁকা লাগবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যদি পরীক্ষা আসে তাহলে বিষয়টা ব্যাখ্যা করা লাগবে, ডায়াগ্রাম লাগবে না। ট্রাভেলার ক্লিয়ারার হচ্ছে এই যে ডান দিকের যে ডায়াগ্রামটা দেখছো, এখানে একটা রিং। ট্রাভেলারের বল। স্যার, এই কথা কসকে। স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। আচ্ছা তো আইএসও হ্যাঁ, বলো। 1000 গ্রাম ট্রাভেলারের বর 80 গ্রাম না 80 জি, গ্রেন স্যার। গ্রাম, আইএসও GRAM, গ্রাম। স্যার আইএসও কোশ্চেনটা কিভাবে থাকবে স্যার? এইভাবেই কোশ্চেন থাকবে, এটা বলে না, বলে যদি কোশ্চেন আসে। তবে তোমাদের আগ্রহ দেখে মনে হচ্ছে যে তোমরা ধরে নিছো যে এটা পরীক্ষায় চলেই আসছে, এই জন্য খুব প্রশ্ন মানে হচ্ছে আর কি এটার উপরে।
তাহলে তোমাদের উপরে যদি আমি হচ্ছে কি বলে একটু মজা করতে চাই, তাহলে দেখা গেল পরীক্ষা এটা দিলামই না, তাহলে খুব মজা হবে। আচ্ছা, তো ট্রাভেলার ক্লিয়ারের যেটা নিয়ে কথা বলছিলাম, যে ডান দিকের ছবিটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এটা রিং, রিং এর পাশে হচ্ছে এটা ট্রাভেলার। তো এই যে রিং এর উপরে যে একটা ট্রাভেলার দেখা যাচ্ছে, আমরা জানি যে ট্রাভেলার তো রিং এর উপরে মুভ করতে থাকবে, এবং কিছু কিছু পরিমাণ ফাইবার কখনো কখনো এরকম হয় তারা ইয়ার্ন ছেড়ে ট্রাভেলারের গায়ের সাথে লেগে যায়। কিছু কিছু পরিমাণ ফাইবার তারা হচ্ছে এই ইয়ার্ন ছেড়ে ওই ট্রাভেলারের গায়ের সাথে লেগে থাকে। এইভাবে যখন ট্রাভেলারের মধ্যে ধীরে ধীরে ফাইবার জমা হতে থাকে, জমা হতে থাকে, জমা হতে থাকে, তখন হয় কি, তখন হয় কি, ফাইবার জমতে জমতে ট্রাভেলারের ওয়েট বেড়ে যায়, এবং ট্রাভেলারের ওয়েট বেড়ে যাওয়াটা কিন্তু আসলে খুব একটা ভালো কাজ না। হ্যাঁ, এটা ঠিক। আমরা অবশ্যই অপটিমাম লিমিটের মধ্যে হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করার চেষ্টা করব সবসময়। অপটিমাম লিমিটের মধ্যে, অর্থাৎ ইয়ার্নের সাধ্যের মধ্যে হেভিয়ার ওয়েটের ট্রাভেলার ব্যবহার করব। তাতে করে হেভিয়ার ট্রাভেলার করে কি, ওই বেলুন ফরমেশন হতে বাধা প্রদান করে, কারণ হেভিয়ার ট্রাভেলার তো স্বাস্থ্য ভালো, সেই ইয়ার্নটাকে ধরে রাখতে পারে। তো বেলুন খুব বেশি দূরে ছড়ায় না। আর লাইটার ওয়েটের ট্রাভেলারকে ইয়ার্ন গুনেও না, সে তার মতো করে দৌড় দেয়, বেলুন বড় হয়ে যায়, ইয়ার্নে টেনশন বেড়ে যায়। তো আর যদি হেভিয়ার ওয়েট হয় তাহলে বেলুন অযথা বাড়বে না। কিন্তু অপটিমাম লিমিটের চাইতে যদি ভারী ট্রাভেলার আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ইয়ার্ন ব্রেক করার সম্ভাবনা আছে। এজন্য আমরা চাই না যে ট্রাভেলারের মধ্যে কোনো বাড়তি ফাইবার হচ্ছে লেগে থাকুক। উপায় কি? উপায় হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার ব্যবহার করা। কিভাবে হবে? এই যে ট্রাভেলার ক্লিয়ারারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সোজা কথায় ছোট্ট একটা মেটাল শীট। এইটাকে ট্রাভেলারের খুব কাছাকাছি রেখে দেওয়া হয়। কত কাছে? মোটামুটি 0.5 থেকে 1 মিলিমিটার এরকম রেঞ্জের মধ্যে তাকে রেখে দেওয়া হয়। রেখে দিলে হবে কি, 0.5 মিলিমিটার কিন্তু খুবই অল্প, খুবই অল্প। বা 1 মিলিমিটার কিন্তু খুবই অল্প। তো এত কাছে রেখে দিলে কি হবে? রেখে দিলে যেটা হবে সেটা হচ্ছে ট্রাভেলার যখন যাবে তার গায়ে ফাইবার থাকবে, সেই ফাইবার গুলি হচ্ছে এই ট্রাভেলার ধরে ফেলবে। এই ফাইবার গুলি ট্রাভেলারের গায়ে হচ্ছে আটকা পড়ে যাবে। এই হচ্ছে মোটামুটি পদ্ধতি। পরে আমরা ম্যানুয়ালি ট্রাভেলার ক্লিয়ারারকে পরিষ্কার করে নিলেই হয়ে গেল। অর্থাৎ ট্রাভেলারের মধ্যে ফাইবার জমে যেন এটার ওয়েট বেড়ে না যায়, সেজন্য হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। স্যার ফাইবার তো ভিতরের দিকে জমবে না? না, 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 এই সারফেসে থাকবে। সারফেসে থাকবে, যে এই সারফেসের মধ্যে থাকবে। আমি তোমাদের দেখাই। এই যে মনে করে এই উপরের সারফেসে থাকবে, যে এরকম। আর ফাইবার তো আর হচ্ছে ছোট হয়ে জমবে না। মনে করো একটা ফাইবার এইভাবে আছে, একটা ফাইবার এইভাবে আছে, একটা ফাইবার এইভাবে আছে, এরকম লুজ হয়ে জমবে। যার ফলে যখনই হচ্ছে এগুলি জমে জমে একটুখানি ভারী হয়ে যাবে, তখনই ক্লিয়ারারের আওতায় আসা মাত্রই সে ক্লিয়ারের গায়ের সাথে আটকায় যাবে। তখন আমরা ফাইবার কি পরবর্তীতে একটু রিং হচ্ছে, এর সাথে কি স্যার একটু লেগে থাকবে না? আবার বলো। ফাইবার কি একটু রিং এর সাথে কি লেগে থাকবে না স্যার? রিং এর সাথে বিশেষ লেগে থাকবে না। রিং এর সাথে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে তোমার, রিং এর সাথে লেগে থাকার প্রশ্নই আসে না, কারণ ট্রাভেলার তো রিং এর উপর দিয়ে দৌড়াচ্ছে ক্রমাগত। রিং এর মধ্যে যেটা লেগে থাকবে সেটা ওই মাইক্রো লেভেলের, যেখান থেকে আমরা হচ্ছে ইয়ে পাবো, ওই মাইক্রো লেভেলের যেখান থেকে আমি হচ্ছে লুব্রিকেশন। ট্রাভেলার ঘুরি স্যার, রিং গুলি তো স্যার ট্রাভেলার ঘুরতেছে। না, না, তারপর স্যার রিং ঘুরে না, রিং স্থির থাকে, রিং ঘুরে না। আচ্ছা, আমাদের হেড ম্যাডাম একটু ফোন দিচ্ছে, আমি একটু ফোনটা রিসিভ করি।
আচ্ছা, হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন ছিল? স্যার এখানে আপনার ওই বাম পাশে যে স্যার ফিগারটা আছে এখানে স্যার আপনার ওই গ্রিন কালারের যে স্যার ইয়াটা ইন্ডিকেট করে, এটা কি স্যার ফাইবার না? জি, এটা ইয়ার্ন। হ্যাঁ, এটা ইয়ার্ন। এখন ট্রাভেলার ক্লিয়ারার না? এটা হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারের। জি স্যার, জি স্যার। আচ্ছা। স্যার হচ্ছে আপনার রিংটার চারপাশ দিয়ে স্যার ট্রাভেলারটা ঘুরে, তখন তো স্যার জি, ফাইবারের ওয়াক্স শুধুমাত্র রিং এ লেগে থাকে, আর হ্যাঁ সেটা রিং এ ক্লিয়ার লাগবে। করার জন্য না, না, ট্রাভেলার না, ক্লিয়ারটা আমরা না, না, 0.5 না, না, ডায়ামিটার না, 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 স্প্রে ওই 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 এই ইচ্ছা মতো কয়ে যেতেছে ও। ওটা আলাদা জিনিস। যদি ফাইবার হচ্ছে রিং এর গায়ে লাগে ওটা তো আমাদের জন্য ভালো, নয়তো আমরা তো ফাইবার লুব্রিকেশনটা পাচ্ছি না। ওইটা আলাদা জিনিস। আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে ইয়ার্ন যাচ্ছে, কিছু কিছু ফাইবার তারা হচ্ছে ট্রাভেলারের গায়ে লেগে থাকে, বেশ বড়সড় আকৃতিতেই। ফাইবার যদি ট্রাভেলারের গায়ে আটকে থাকে ইয়ার্ন ছেড়ে, তাহলে সেই ফাইবারের উপস্থিতির কারণে ট্রাভেলারের ওয়েট বেড়ে যাবে। ওই ফাইবার গুলিকে ক্লিন করার জন্য হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার। রিং এর উপরে যে ফাইবারের লেয়ারটা জমবে সেটা খুবই মাইক্রো লেভেলের, ওটা চোখে দেখা যাবে না। যে ওয়াক্সের কথা আমি বললাম রিং এর উপরে, ওটা মাইক্রো লেভেলের, ওটা চোখে দেখা যাবে না। ওটারে যদি জি দূর স্যার। করি তাহলে তো গেছি, 15,000 আরপিএম ও মেশিন চালানো যাবে না। আমরা যে এখন 15,000 রেঞ্জে আছি বা 15-17 যাই রেঞ্জে আছি, এই রেঞ্জে থাকার সুযোগ পাচ্ছে এই কারণে যেহেতু আমরা ফাইবার লুব্রিকেশন পাই। যদি এই ওয়াক্সটা না থাকতো কটনে, তাহলে আমরা 15,000 আরপিএম ও মেশিন চালাতে পারতাম না। মেশিনে ঠাস ঠুস আগুন ধরে যেত, স্পার্ক হতো প্রতিনিয়ত রিং ট্রাভেলারে। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাই। স্যার এনে আপনার বলো। ওই রিং এর সাথে ট্রাভেলারটা যে স্যার লাগানো, এখানে কি কিছু লুব্রিকেন্ট ইউজ করা থাকে, মানে ইউজ করা আবার বলো। রিং এর সাথে যে স্যার ট্রাভেলারটা লাগানো, জি। স্যার ট্রাভেলার তো স্যার প্রতিনিয়ত রিং এর সাথে মৃত্যু করে ঘুরতেছে, ঠিক না স্যার? এখানে তো স্যার তাহলে একটা আপনার ফ্রিকশন ক্রিয়েট হয় এবং স্যার আগুন অবশ্যই। লাগার একটা সম্ভব, হ্যাঁ। সেখানে কি স্যার লুব্রিকেন্ট ইউজ করেন নাকি স্যার? না, ইসরে তুমি এত পুরান প্রশ্ন করতেছো। এখানে আমরা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি না। ওই ফাইবার ন্যাচারাল যে ফাইবার লুব্রিকেশন ওটাই হচ্ছে ভরসা। আমরা আলাদা করে লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি না। এই কেন পারি না, কেউ বলতে পারবা? স্যার আমি বুঝতে পারছি, আমার প্রশ্ন স্যার ওইটা না, আমার প্রশ্ন হলো হ্যাঁ বলো। স্যার যেহেতু স্যার ট্রাভেলারটা রিং এর সাথে ঠিক রেখে স্যার রিং এর চারদিকে ঘুরতেছে, তো হুম। ট্রাভেলার সাথে স্যার রিং এর একটা সংঘর্ষ হচ্ছে, জি। ঠিক না স্যার? ফাইবারের সংঘর্ষের কথা বাদ দিলাম স্যার, কিন্তু সেই হ্যাঁ, সংঘর্ষের হ্যাঁ, আমি কারণে স্যার আমি ওইটাই বলেছি। প্রশ্ন শেষ করো। মানে সেখানে যে সংঘর্ষ কমানোর জন্য আমরা লুব্রিকেন্ট ইউজ করতেছি। মানে আমরা লুব্রিকেন্ট কেন ইউজ করি না, এই তো? জি হ্যাঁ, এটার উত্তর আমি বেশ আগেই দিয়ে দিছি। আমি জানি না তুমি হয়তো খেয়াল করো নাই। সেটা হচ্ছে যে তুমি এখানে কি দিবা, লুব্রিকেন্ট দিলে অয়েল কিংবা গ্রিজ, এই তো অপশন, তাই না? অয়েল দেওয়ার গ্রিজই দাও। ইয়ার্নের গায়ে হচ্ছে অয়েল লাগবে, গ্রিজ লাগবে। অয়েল এবং গ্রিজ একই সাথে হচ্ছে তারা প্রচুর পরিমাণ ডাস্টকে অ্যাট্রাক্ট করে। তো ইয়ার্নের গায়ে প্রচুর পরিমাণ ডাস্টও জমা হবে। ইয়ার্ন হচ্ছে কিছু পরিমাণ অয়েলকে শোষণ করবে, গ্রিজকে শোষণ করবে। তার মাসের ইভেননেস এর আর কোনো হচ্ছে বাছবিচার থাকবে না তখন। তো আমি হচ্ছে কোনোভাবেই তখন ইয়ার্নের ইভেননেস কে কন্ট্রোল করতে পারবো না। ইয়ার্ন তো ময়লা হবেই হবে। তোমার মাথায় আসতে পারে ময়লা হলে সমস্যা কি স্যার? আমিও ওই ফেব্রিক যখন স্কাউরিং করি তখন হচ্ছে পরিষ্কার করে নেব। কিন্তু এটা সম্ভব হবে না, কারণ হচ্ছে এখানে যদি অয়েল থাকে তুমি হচ্ছে ইয়ার্নের ইভেননেস কে এখানে কখনোই মেজার করতে পারবে না তখন নিখুঁতভাবে। কারণ ইয়ার্ন ইতিমধ্যে তার ভিতরে গ্রিজ ঢুকবে, তেল ঢুকবে, ময়লা ঢুকবে, এগুলি ঢুকা তুমি তো কখনোই হচ্ছে এটার ইভেননেস ঠিকঠাক মেজার করতে পারবে না। আশা করি বুঝতে পারছো, এবং সাইজিংও করতে পারবে না। আর কটন বাদে অন্য কোনো ইয়ার্ন থাকলে যেটাতে ওয়াক্স থাকে না? তুমি খুবই ভালো একটা প্রশ্ন করছো যে কটনের ছাড়া হচ্ছে অন্য ন্যাচারাল ফাইবারে তো ওয়াক্স থাকে না, তখন কি হবে। আমি আসলে এই প্রশ্নটার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু কামের প্রশ্ন এতক্ষণে আসছে। এটা ভালো প্রশ্ন। যেমন পলিয়েস্টারে ওয়াক্স নাই, ঠিক আছে, পলিয়েস্টারে কোনো ন্যাচারাল ওয়াক্স নেই, তাহলে ওটা কি হবে? ওইখানে যেটা হয় যখন সিনথেটিক ফাইবার বানানো হয়, তখন সিনথেটিক ফাইবারের মধ্যে কিছু হচ্ছে তোমার সফেনার দেওয়া থাকে, কিছু সফেনার, কিছু ডিলেস্টারেন্ট দেওয়া থাকে। এই এই কেমিক্যাল গুলা হচ্ছে তারা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এই কেমিক্যাল গুলো কিছুটা পিচ্ছিল। আমাদের ভার্সিটি ল্যাবে হচ্ছে কিছু ম্যানমেড ফাইবার আছে, ওগুলি ধরে তোমাদেরকে দেখাবো, দেখবা যে ওগুলো খুব পিচ্ছিল ফাইবার। এর কারণ হচ্ছে এর মধ্যে কিছু তোমার সফেনার বা ডিলাস্টারেন্ট এই ধরনের কিছু কেমিক্যাল ব্যবহার করার ফলে ওগুলি এমনিতে একটু পিচ্ছিল হয়ে যায়। সুতরাং তাদের ক্ষেত্রে হচ্ছে এই ওয়াক্স না থাকলেও চলে।
আশা করি উত্তরটা পেয়ে গেছো। সে ওখান থেকে ওয়াক্স পাবে। সেটাও এক ধরনের ফাইবার লুব্রিকেশন। কারণ ওই সফটওয়্যার কিংবা হচ্ছে ডিলাস্টার যাই বলুন না কেন, ওটা তো ফাইবারের মধ্যেই আছে। তাহলে তো স্যার কটনের মাঝখানে স্যার আমরা আর্টিফিশিয়াল ভাবে সেটা ইউজ করে স্যার কটনের ওয়াক্সের কোয়ান্টিটি স্যার আমরা ইনক্রিজ করতে হবে, সেক্ষেত্রে তো স্যার আমাদের প্রোডাকশন বেশি হতো, আরপিএম বাড়াতে পারি স্যার। যদি কটনের সাথে আমরা পলিয়েস্টার ব্লেন্ড করি তখন তো ফাইবার লুব্রিকেশন থাকেই, তো সেটা বেশ সমস্যা হয় না। তবে বাড়ালেও খুব বেশি বাড়ানো যায় না। কত আর বাড়াবো? 20,000 হচ্ছে 20,000-এর বেশি, 20,000 তো খুবই কম যাওয়া হয়। 17-18 যাওয়া মানেই হচ্ছে আমাদের কাছে মনে হয় যে অনেক আরপিএম চলতেছে মেশিনে। তো ওই ফাইবারের লুব্রিকেশন নিয়ে খুব বেশি আসলে যাওয়া যায় না। হ্যাঁ, যেটা ইস্যু, যদি ফাইবারের লুব্রিকেশনটা না থাকতো তাহলে আমরা এই 15,000-ও যেতে পারতাম না, আরো অনেক কমে থাকতে হতো। আর ফাইবারের লুব্রিকেশন দিয়েও আমরা হচ্ছে 15-17 না হয় সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 20-এই গেলাম, এর চেয়ে বেশি তো পারি না। এই 20,000 আরপিএম দিয়েও আমাদের রিং ফ্রেমে ডেলিভারি স্পিড থাকে 30 মিটার পার মিনিট, যেখানে হচ্ছে রোটরে স্পিড হচ্ছে 300-400 মিটার পার মিনিট হওয়া সম্ভব। তো রোটরের তুলনায় তো এটা খুবই কম। সেজন্য এটা অবশ্যই একটা সীমাবদ্ধতা। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কথা বলবো স্পিনিং জিওমেট্রি নিয়ে। স্পিনিং জিওমেট্রি বলতে বোঝানো হচ্ছে, এই যেমন ধরো আমরা একটা ড্রাফটিং জোন দেখতে পাচ্ছি। ড্রাফটিং জোনের নিচে হচ্ছে এখানে ল্যাপেট, ল্যাপেটের নিচে স্পিন্ডেল, স্পিন্ডেলের নিচে রিং, রিং এর নিচে হচ্ছে রিং রেল, এরকম কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। তো স্পিনিং জিওমেট্রি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, এই দেখো এই ড্রাফটিং জোনটা কিন্তু এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ফলো করতেছে। এরপরে এই যে আমাদের এখানে যেই এটা আছে, এটার নাম কি যেন, ল্যাপেট। যেমন ড্রাফটিং জোনটা হরাইজন্টাল লাইনের সাথে আলফা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। ড্রাফটিং জোন থেকে ল্যাপেটের দূরত্ব দেখো দেয়া আছে এল জি। তারপরে হচ্ছে এই ল্যাপেট থেকে শুরু করে রিং এর দূরত্বকে বলা হচ্ছে এল বি। তারপরে হচ্ছে এই যে রিং ববিন থেকে শুরু করে রিং এর দূরত্বকে, উচ্চতাকে বলা হচ্ছে এল এইচ। রিং থেকে বেলুন কন্ট্রোল রিং হচ্ছে এল আর। তারপরে হচ্ছে রিং রেল থেকে দূরত্ব হচ্ছে এল কে। এই ধরনের, অর্থাৎ এই যে একটা স্পিনিং এর সিস্টেমের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা যে এই ডাইমেনশন গুলি দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেল গুলি দেখতে পাচ্ছি, এই সবগুলিকে আমরা বলি হচ্ছে স্পিনিং জিওমেট্রি। অর্থাৎ এই চেঞ্জ গুলিকে, এই যে চেঞ্জ না সরি, এখানে এই যে আমরা ডাইমেনশন গুলিকে দেখতে পাচ্ছি, এই সমস্ত ডাইমেনশন গুলিকেই বলা হয় হচ্ছে স্পিনিং জিওমেট্রি। তার মানে হচ্ছে কেউ যখন কোন একটা রিং ফ্রেম ডিজাইন করতে যাবে তখন তাকে এই সমস্ত ডাইমেনশন, এই সমস্ত অ্যাঙ্গেলকে প্রপারলি মেইনটেইন করে তারপরে হচ্ছে মেশিন বানাতে হবে। অর্থাৎ তুমি চাইলেই রেশিও ভুল করে নিজের ইচ্ছা মতো বসাতে পারবে না। মানে হচ্ছে যেমন ধরা যাক, মনে করো চিন্তা করি যে এই যে ল্যাপেটের কথা। তো ল্যাপেটের দূরত্ব হচ্ছে রোলার থেকে কতটুকু নিচে হবে এইটা সুনির্দিষ্ট থাকবে। ল্যাপেট থেকে ববিনের দূরত্ব কত হবে এটা সুনির্দিষ্ট একটা রেশিওকে ফলো করতে হবে। আমি চাইলে ইচ্ছা মতো করতে পারবো না। তাহলে এই যে কোনো একটা স্পিনিং মেশিন রিং ফ্রেম ডিজাইন করার সময় এই যে তার মধ্যে যে জিওমেট্রিক্যাল ডাইমেনশন গুলিকে ফলো করতে হবে, কি কি জিওমেট্রিক্যাল ডাইমেনশন কে ফলো করতে হবে, এইগুলিকে বলা হয় হচ্ছে স্পিনিং জিওমেট্রি। যদি আমরা ফলো না করি, ইচ্ছা মতো বানাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে টেনশনের মধ্যে ইয়ার্নের যে টেনশন ভ্যারি করবে, প্রচুর পরিমাণ এন্ড ব্রেকেজের সংখ্যা বেড়ে যাবে, ইয়ার্নের ইভেননেস নষ্ট হবে, ইয়ার্নের মধ্যে হেয়ারিনেস এর অবস্থা খুব খারাপ হবে, প্রচুর হেয়ারি ফাইবার দেখা যাবে। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণ ফ্লাই দেখা যাবে। ফ্লাই বলতে ইয়ার্নের থেকে কখনো কখনো এরকম হয় যে ছোট ছোট লেংথের ফাইবার গুলি, যেগুলি খুবই ছোট লেংথের ফাইবার, এগুলি হচ্ছে ইয়ার্ন ছেড়ে আকাশে বাতাসে ভাসতে শুরু করে, পুরো এনভায়রনমেন্টকে হচ্ছে ডাস্টি করে ফেলে, তাদেরকে বলা হয় হচ্ছে ফাইবার ফ্লাই। তো এই ফাইবার ফ্লাই এর পরিমাণও অনেক বেড়ে যাবে। তো এখান থেকে আমাদের ডায়াগ্রামটাকে মুখস্থ করা দরকার নাই, কিন্তু একটু দেখে নিবা। পরীক্ষায় যদি আসে তাহলে হচ্ছে স্পিনিং জিওমেট্রি বলতে কি বুঝো এবং এটা আমরা ফলো না করলে কি ক্ষতি হতে পারে, এই ধরনের এই পয়েন্টগুলি আসবে পরীক্ষায়। ছবিটা মুখস্থ করার দরকার নেই, তবে বুঝে রাখতে হবে আর কি। বইতে এটা হচ্ছে 8.1 নম্বরে আছে, পড়ে নিতে হবে। কোনো প্রশ্ন থাকলে? আইডিয়াল, হ্যাঁ একটা আইডিয়াল স্যার জিওমেট্রি। হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো ডাইমেনশনের মাপ লেখা নাই, ঠিক আছে? এগুলি তোমার হচ্ছে কিছু রেশিও আছে, রেশিওটা এখানে উল্লেখ করা নাই, কিন্তু এই ডাইমেনশন গুলি ফলো করতে হবে। এই ডাইমেনশন গুলি তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ এল কে কত হবে, এল এস কত হবে, এল এফ কত হবে, এল বি কত হবে, এগুলির জন্য কিছু নির্দিষ্ট রেশিও আছে, সেই রেশিও গুলিকে ফলো করে তৈরি করতে হবে। এই ডাইমেনশন গুলি মাথায় রাখতে হবে আর কি।
এখন ডাইমেনশনটা কত সেটা এখানে উল্লেখ করা হয়নি। কারণ এটা মেশিনের সাইজ অনুযায়ী ছোট বড় বিভিন্ন রেশিওতে হতে পারে। কিন্তু এই ডাইমেনশন গুলি ফলো করতে হবে। এটা হচ্ছে আসল কথা। যেমন হচ্ছে একটা উদাহরণ দেই, যেমন আলফার মান অবশ্যই তোমাকে 45 থেকে 60 ডিগ্রির মাঝখানে রাখতে হবে। এর চেয়ে কম বেশি হলে চলবে না। কোয়ালিটি খুব ভ্যারি করবে তখন। স্ট্রেংথ এর ঝামেলা হবে, ইয়ার্ন ব্রেকেজ কম বেশি হবে। আলফার মানটা 45 থেকে 60 ডিগ্রির মধ্যে হবে। এরকম। তো প্রত্যেকটা ডাইমেনশনের ক্ষেত্রে এরকম কিছু রেশিও মেইনটেইন করতে হবে। কোন প্রশ্ন আছে এখান থেকে? না স্যার। ঠিক আছে। প্রশ্ন যদি না থাকে তাহলে হচ্ছে তোমরা আইডি লিখে চলে যেতে পারো। আমরা এখানেই শেষ করছি। জি স্যার।